আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হালকান স্টানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সাদিয়া পারভিন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আজকে আমরা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অর্থাৎ এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের কী সম্পর্ক। এখানে আমরা বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের দেশের সাথে অন্যান্য কোন কোন দেশের আসলে কীরকম সম্পর্ক এবছর বা সাম্প্রতিক চলতি সময়ে পরীক্ষায় আসার মতো এরকম একটা সময় আমাদের কোনো ধরনের চুক্তি হয়েছে কিনা, আমরা কোনো কিছুতে অংশগ্রহণ করেছি কিনা যেগুলো আমাদের আসলে রেলিভেন্ট কোশ্চেনে আসার মতো, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা থাকছে। এবং এখানে আমরা বিভিন্ন সংগঠন সম্পর্কে আলোচনা করব, যে কোন কোন নতুন সংগঠনে আসলে আমরা অংশ নিয়েছি বা কোনো ধরনের সম্মেলন হয়েছে কিনা এবছর, সেখানে বাংলাদেশ অংশ নিয়েছে কিনা, কোনো ধরনের ভাষণ রেখেছে কিনা এবং সেটা আসলে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই সব বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ক্লাস। চলুন আমরা শুরু করি। আচ্ছা, শুরুতে আমরা বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ এখানে আমরা বলেছি যে বিদেশের সাথে, বিদেশি রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক কীরূপ। তো এখানে আসলে মূলত আলোচনা আছে যে মিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মিশন? যে আপনার আমরা জানি যে বাংলাদেশের যে পুলিশ বলেন, তারপরে আপনার বিজিবি বলেন, তারপর আর্মি বলেন, তারপর নেভি বলেন, যাই বলেন, যে কত ধরনের ফোর্স আছে, সবগুলো ফোর্সে কি করে, বিদেশে মিশন পরিচালনা করে। এখন এখানে মিশনের মধ্যে একটা টুইস্ট হচ্ছে, একটা জাতিসংঘের নিয়ন্ত্রণে করে, মানে জাতিসংঘের অধীনে থেকে করে, শান্তিরক্ষী মিশন যেটাকে আমরা বলছি, এবং অন্যান্য ক্ষেত্রে আছে যে শুধুমাত্র বাংলাদেশি সরাসরি সেই মিশনগুলো করে থাকে। তো এখানে আসলে কিন্তু দুইটা ভাগ, একটা হচ্ছে জাতিসংঘের আন্ডারে আমরা করতেছি, আর একটা কি, আর একটা হচ্ছে আমরা নিজেরা করতেছি। হ্যাঁ, সেই বিষয়টা তো কোশ্চেন অনেক সময় হয় কি, কোশ্চেন এরকম ধরনের হতে পারে যে এরকম মিশনের কথা বললো, এখন প্রশ্নে জাতিসংঘের কথা উল্লেখ নাই, এখন দেখা গেল আমরা না বুঝে অন্য একটা অ্যান্সার করে ফেললাম। তো সেই বিষয়গুলো আজকে ক্লিয়ার করব। যতটা সম্ভব আপনার মনোযোগ দিয়ে শুনলে আশা করি যে ক্লাসের মধ্যে অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন, বাংলাদেশে যে মানে কতটি মিশন আসলে চালু রয়েছে, এখন এখানে কি কোনোভাবে বলা হচ্ছে এখানে কি জাতিসংঘের কোনো উল্লেখ আছে? উল্লেখ কিন্তু নাই। উল্লেখ নাই মানে হচ্ছে এটা বাংলাদেশের মিশন। সো প্রশ্নে যদি আসে যে বাংলাদেশে বর্তমানে কতটি মিশন চালু রয়েছে বা বাংলাদেশের মিশন চালু আছে এরকম কয়টি দেশ, তখন কিন্তু আমরা উত্তর দিব কয়টি, 60টি দেশ। এখন যে 60টি দেশ, কোনো কোনো দেশে দেখা যাচ্ছে একের অধিক মিশন আছে, ঠিক আছে, এক বা একের অধিক, ঠিক আছে। তো এরকম মিশন মিলিয়ে সব মিলিয়ে কতটি আছে, 82টি আছে। তাহলে এখানে কিন্তু জাতিসংঘের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে বাংলাদেশের মিশন আছে কতটি দেশে, তখন আমরা উত্তর দিব কি 60টি দেশে। কতটি মিশন আছে, 82টি, ঠিক আছে, 82টি মিশন আছে। এর মধ্যে স্থায়ী মিশন দেখেন, এখন মিশনের মধ্যে প্রকারভেদ হচ্ছে, একটা স্থায়ী হতে পারে আবার ওটা অস্থায়ী হতে পারে। এখন স্থায়ী কোনগুলো, যেগুলো এইভাবে চলতে থাকবে মিশনটা, ঠিক আছে, আর অস্থায়ী কোনগুলো, এখন মিশন চলতেছে, এখন 6 মাস বা এরকম, তারপরে এটা বাতিল হয়ে যাবে, আমরা ফিরে আসবো, ঠিক আছে, মিশন ক্যান্সেল করে চলে আসবো, এরকম আর কি। তো স্থায়ী মিশন, এখানে যেটা কোশ্চেন আসার মতো সেটা হচ্ছে স্থায়ী মিশন কোথায়, অস্থায়ী তো সবগুলাই, স্থায়ী কোনটা? স্থায়ী হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এবং আরেকটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। তাহলে এটা আমরা আশা করি মনে থাকবে যে এখানে কিন্তু আমি মার্ক করে দিলাম, এই যে সরি, ওকে, দেখেন তাহলে এখানে কিন্তু দুইটা রাষ্ট্র, একটা হচ্ছে আপনার ওকে, একটা হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এবং আরেকটা হচ্ছে সুইজারল্যান্ড জেনেভা। তাহলে এখানে যদি আবার এরকম ধরনের কোশ্চেন হয় কোন দেশ, দেখেন এটা কিন্তু শহরের নাম মেনশন করা আছে। এখন যদি এখানে আপনার দেয় যুক্তরাষ্ট্র বা সুইজারল্যান্ড, তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে যুক্তরাষ্ট্র মানে হচ্ছে নিউ ইয়র্ক, মানে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের একটা শহর হচ্ছে নিউ ইয়র্ক, অর্থাৎ কোন দেশ, তাহলে যুক্তরাষ্ট্র, এবং জেনেভা, তার মানে জেনেভা কোন দেশ, সুইজারল্যান্ড। ওকে, তারপরে দেখেন এখন আমরা জানি যে সার্কভুক্ত 8টা দেশ, রাইট। তো এই 8টা দেশের মধ্যে শুধুমাত্র আফগানিস্তান ব্যতীত আর যে সার্কভুক্ত যে সকল দেশ আছে, মানে 7টা, সেইগুলোতে বাংলাদেশের দূতাবাস রয়েছে, ঠিক আছে, মানে আমাদের দেশের এম্বাসি রয়েছে সেই দেশে। তাহলে কোন দেশে শুধুমাত্র নাই, আফগানিস্তান। এটা কোন দেশের হিসেবে বলা হচ্ছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কথা বলা হচ্ছে, যে সার্কভুক্ত যতগুলো দেশ আছে তার মধ্যে আফগানিস্তানে শুধুমাত্র আমাদের বাংলাদেশের কোনো দূতাবাস নাই, এবং অন্যান্য সার্কের অন্যান্য দেশগুলোতে আমাদের দূতাবাস আছে। এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মিশন আছে 60টি দেশে, ঠিক আছে, কয়টি মিশন আছে, 82টি মিশন আছে। এবং এখানে বলা হচ্ছে যে বিদেশি মিশন রয়েছে কয়টি বাংলাদেশে, মানে অন্যান্য রাষ্ট্র আমাদের এখানে এসে মিশন পরিচালনা করে কয়টি রাষ্ট্র, সেটা হচ্ছে 51টি। ওকে,
তাহলে আবার দেখেন কোশ্চেনের একটা ট্রিক্স দেখেন, ভিতরকার পার্থক্যটা দেখেন যে এখানে আমাদের মিশন চালু রয়েছে কয়টা দেশে, 60টা দেশে। এখানে কিন্তু জাতিসংঘের কথা বলা হচ্ছে না, জাস্ট মিশনের কথা যখন বলা হবে তখন 60টি দেশ। কয়টি মিশন? 82টি মিশন। এবং যখন হচ্ছে বলা হবে যে বাংলাদেশে বিদেশি মিশন রয়েছে কয়টা, 51টা। ঠিক আছে, 51টা রয়েছে। এখন তারপরে যে বাংলাদেশে হচ্ছে আপনার দূতাবাসের কথা বলা হচ্ছে, মানে এম্বাসি। ঠিক আছে, দীর্ঘ 45 বছর পর আর্জেন্টিনা দীর্ঘ 45 বছর পর ঢাকাতে হচ্ছে তাদের দূতাবাস স্থাপন করেছে। এই যে পুনরায় দূতাবাস চালু করেছে, মানে চালু ছিল না কতদিন, 45 বছর। 45 বছর পর চালু করেছে। কবে? 2023 সালের 27শে ফেব্রুয়ারি। কোন দেশ? আর্জেন্টিনা। ঠিক আছে, তাহলে দূতাবাসের হিসাবটা মনে থাকবে। ওকে, তাহলে হচ্ছে সার্কভুক্ত দেশের মধ্যে শুধুমাত্র আফগানিস্তানে আমাদের দূতাবাস নাই, এবং অন্যান্য যে 7টা দেশ সার্কের ওই দেশগুলোতে আছে। তারপরে কি? তারপরে হচ্ছে আর্জেন্টিনা 2023 সালের 27শে ফেব্রুয়ারি মাসে কি করেছে? বাংলাদেশে তার দূতাবাস পুনরায় চালু করেছে, এতদিন চালু ছিল না। ওকে, তারপরে স্লাইডে আমরা যাই। শান্তিরক্ষা মিশন। এখন কিন্তু আমরা হচ্ছে স্পেশালি শান্তিরক্ষা মিশন বলতে এখানে জাতিসংঘের আন্ডারে বলা হচ্ছে। হ্যাঁ, জাতিসংঘ, কারণ শান্তিরক্ষী মিশন জাতিসংঘ থেকেই হয়। হচ্ছে বিভিন্ন বিবাদপূর্ণ যেসব অংশ রয়েছে, বিভিন্ন দেশের অংশ, এই সব বেড়ে যখন হচ্ছে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব কলহ অনেক বেড়ে যায়, তখন জাতিসংঘ থেকে মিশন পরিচালনা করা হয়, মানে সেখানে সোলজার পাঠানো হয়, তারা যে মিশন সাকসেস করে সেখানে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করে। তো হচ্ছে বিভিন্ন দেশে যাবৎকাল করা হয়েছে। সিয়েরা লিওনে বাংলাদেশের মিশন হয়েছে, আমরা জানি, আমরা পড়ে এসেছি আগে। আর হচ্ছে বর্তমানে আপনার সবচেয়ে বেশি মিশন পরিচালিত রয়েছে হচ্ছে কঙ্গোতে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। ঠিক আছে, আমরা স্লাইডে দেখব। দেখেন, জাতিসংঘ 2024 সাল পর্যন্ত শান্তিরক্ষা মিশন পরিচালনা করে কয়টা দেশে? 71টা দেশে। এখন কিন্তু বাংলাদেশের কথা বলা হচ্ছে না, কিসের কথা বলা হচ্ছে? জাতিসংঘের কথা বলা হচ্ছে। তাহলে জাতিসংঘ কয়টা দেশে মিশন পরিচালনা করেছে এখনো পর্যন্ত মানে এটা হচ্ছে 2024 সালের হিসাব। ঠিক আছে, এখন যেহেতু 25-এর এক্সাম হচ্ছে, তার মানে হচ্ছে এই পর্যন্ত জানলে আপনাদের চলবে। তাহলে 24 সাল পর্যন্ত শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছে জাতিসংঘ কয়টা? 71টা। এর মধ্যে বর্তমানে কয়টা চালু রয়েছে? 11টা। তার মানে 60টা হচ্ছে আগে করেছে, এখন বর্তমানে 11টা চালু। মোট তাইলে কয়টা করেছে 24 সাল পর্যন্ত? 71টা করেছে। ওকে, তারপর দেখেন, তাহলে এটা কিন্তু জাতিসংঘের হিসাব আসতেছে, এটা কিন্তু বাংলাদেশের হিসাব না। সো বাংলাদেশের যে 60টার সাথে 71টা গুলিয়ে ফেলবেন না। ওকে, তারপর দেখেন, বাংলাদেশ 2024 পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করে। কয়টা দেশে কাজ করে? এটা কিন্তু বাংলাদেশ একা করে না, কয়টা দেশে করেছে? 60টি দেশে করেছে। এখানে বলা হচ্ছে যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে করেছে। কয়টা দেশে করেছে? 43টি দেশে করেছে। কয়টা দেশে? 43টি দেশে। জাতিসংঘের আন্ডারে তাহলে 43টি দেশে করেছে। কয়টা মিশন? কয়টা শান্তিরক্ষী মিশন? 60টি। তাহলে এই 60 আর ওই 60 মিলানো যাবে না। ওই 60 ছিল জাতিসংঘের আন্ডারে না, জাস্ট বাংলাদেশের মিশন কয়টি দেশে? 60টি দেশে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে দেখেন, আবার হচ্ছে আপনারা খেয়াল করেন যে 60টি দেশে 82টি মিশন, এখানে কোনো জাতিসংঘের কথা উল্লেখ নাই। ওকে, আর এন্ড হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে সেটা জাতিসংঘের আন্ডারে কয়টি দেশে অংশ নিয়েছে বাংলাদেশ? 43টি দেশে। কয়টা মিশন? এখানে 60টি মিশন। ওকে, তাহলে এখানে 60টি মিশন, আর এখানে কিন্তু 60টি দেশ, এখানে 82টি মিশন, আর এইখানে হচ্ছে 60টি মিশন। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। তারপর দেখেন, বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী মিশনে কর্মরত রয়েছে 8টি দেশের 9টি মিশনে। তাহলে বাংলাদেশ জাতিসংঘের আন্ডারে মোটামুটি বর্তমানে হচ্ছে কয়টাতে চলমান রয়েছে? 8টি দেশের 9টি মিশনে, মানে কোনো একটাতে 2টা। ঠিক আছে, তারপর দেখেন, সর্বাধিক মিশন কোথায়? গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। এটা কিন্তু কোশ্চেনে আসার মতো, এটা মার্ক করেন। হ্যাঁ, তাহলে হচ্ছে সর্বাধিক মিশন হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। তারপর দেখেন, বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। ইউনেস্কো কি আমরা জানি যে ইউনেস্কো, তাই না? তো ইউনেস্কোর যে নির্বাহী বোর্ড, এই নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। কি নির্বাচিত হয়েছে? সদস্য। আমরা কালার চেঞ্জ করি দেখে, তাহলে বুঝতে পারবো। তাহলে সদস্য নির্বাচিত হয়েছে কোথাকার? ইউনেস্কোর। ঠিক আছে, সদস্য নির্বাচিত হয়েছে। কত সাল থেকে কত সাল মেয়াদ? 2023 থেকে 27 সাল পর্যন্ত তার মেয়াদ। ঠিক আছে, সদস্য নির্বাচিত হয়েছে কোথাকার? ইউনেস্কোর। কোন দেশ? বাংলাদেশ। কি হিসাবে? সদস্য। ওকে, তারপর দেখেন, 2024 সালের 14 ডিসেম্বর আমরা নর্মালি কি জানি? 14 ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। তো এই বুদ্ধিজীবী দিবসে একজন আসে বাংলাদেশে 2024 সালে। কে আসে? বাংলাদেশ সফর করা হচ্ছে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। তার নাম কি দেখেন তো? পিঙ্ক দি, হ্যাঁ, প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। ইনি কোথাকার প্রেসিডেন্ট? পূর্ব তিমুরের। বায়নার নাম দিয়ে বললো যে ইনি কে? প্রেসিডেন্ট। কোথাকার? পূর্ব তিমুরের। কখন আসে বাংলাদেশে? 2024 সালে আসে। কত তারিখে? 14 ডিসেম্বর। কিভাবে মনে রাখবেন? 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। হোর্তা মানে জাস্ট লাইক সে একজন, মানে বিশাল কিছু। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে এভাবে করে মনে রাখবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর দেখেন,
এখন দেখেন সেই প্রশ্ন এখানে বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশের কতটি দেশে মিশন চালু রয়েছে। এখন দেখেন তো এখানে কি কোনোভাবে বলা হচ্ছে যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কতটি মিশন পরিচালিত রয়েছে বাংলাদেশের? বলা হচ্ছে না। তার মানে যখন বলা হবে না তখন আমাকে বুঝে নিতে হবে জাতিসংঘের যে প্রশ্নে নাই, তার মানে হচ্ছে নর্মালি কয়টা দেশ? 60টি দেশে 82টি মিশন, রাইট না? অ্যান্ড যদি এখানে কোনোভাবে জাতিসংঘকে উল্লেখ করা হইতো তাহলে কিন্তু বর্তমানে বাংলাদেশের কয়টি মিশন রয়েছে? 43টি দেশে, 43টি দেশ অ্যান্ড 60টি মিশন। এটা কার? বাংলাদেশের। ওকে, বিডি লিখে দিলাম। তাহলে এখানে দেখেন শুধুমাত্র বলা হচ্ছে যে বাংলাদেশের কতটি দেশে মিশন চালু আছে, শান্তিরক্ষীর কথা বলা হয় না, জাতিসংঘের কথা বলা হয় না। সো দ্যাট 60টি দেশে। এখানে কি বলা হচ্ছে? দেশে। এখন আমি সবকিছু পড়েছি, আমি প্রশ্নে দেয়া আছে দেশে নাকি হচ্ছে মিশন, সেটা আমি ভালোভাবে দেখলাম না, আমি উত্তেজনায় কি করে দিলাম হচ্ছে মার্ক করে দিলাম। এখানে মনে করেন যে আপনার 82 আছে, হ্যাঁ, তো আপনি 82তে মার্ক করলেন, বা এখানে জাতিসংঘের কথাটা উল্লেখ আছে, আর এখানে অপশনে আছে 43, 43, 60, 82, আপনি কনফিউজড হয়ে গেছেন। সো আপনাকে এই ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে যে কোথায় কিভাবে কি প্রশ্নে আসলে কোনটা দেখে আমি অ্যান্সার করব। ওকে, তারপর দেখেন মানে হয় কি জিকেতে হচ্ছে আমরা সবকিছুই জানি মোটামুটি, কিন্তু আমরা তাড়াহুড়া করে এই যে কমন আসছে এই কমন আসার হচ্ছে দিক দিয়ে বিবেচনা করে দেখি যে হুট করে একটা রং অ্যান্সার দিয়ে দিই, তারপর যখন কোশ্চেন দ্বিতীয়বার দেখি তখন মনে হয় না এটা তো একটু ঘুরে আসছে। ঠিক আছে, তো মাথা ঠান্ডা রাখতে হবে। আমি সবসময় একটা কথাই বলবো, মাথা ঠান্ডা রেখে প্রশ্ন পড়ে তারপর অ্যান্সার করতে হবে। তারপরে প্রশ্ন দেখেন, বর্তমানে বাংলাদেশের সর্বাধিক সংখ্যক শান্তিরক্ষী কর্মরত কোন দেশে? কোন দেশে? গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। তাহলে এখানে শুধু কঙ্গো প্রজাতন্ত্র আছে, গণতান্ত্রিক নাই, তার মানে কি এটা অ্যান্সার হবে? এটা অবভিয়াসলি হবে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে ক। ওকে, তারপর স্লাইড আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করে। ওই যে বললাম কোন কোন দেশে গেছে, কোন দেশ থেকে এসেছেন, কোন সম্মেলনে আমরা অংশ নিয়েছি, কোথাও ভাষণ দিয়েছি, কোথাও হচ্ছে মেমোরান্ডাম আদান প্রদান করেছি, রাইট না? তো এটাই দেখেন, তাহলে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গেছেন। চীনে গেছেন কবে? চীনে গেছেন হচ্ছে আপনার 25 থেকে 28 মার্চ এই সম্মেলনটা হয়েছিল। সম্মেলনটার সময়, এখন সম্মেলনটার নাম কি? এই যে বিএফএ সম্মেলন, যেটাকে আমরা বলছি বোয়াও ফোরাম ফর বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্স। ঠিক আছে, 2025। তাহলে এটা হচ্ছে সম্মেলনটা। সম্মেলনটা কত দিনের হয়েছে? 4 দিনের একটা সম্মেলন হয়েছে। 4 দিন কোন কোন দিন? 25 থেকে 28 মার্চ। 25, 26, 27, 28, 4। ওকে, তাহলে 4, এই 4 দিন হয়েছে। ঠিক আছে, 4 দিন হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস গেছে হচ্ছে 27 তারিখ। কত তারিখ গেছেন? 27 তারিখ গেছেন। ওকে, তাহলে আমরা দেখি প্রথমত এই সম্মেলনটা কেন হয়েছে। দেখেন তো, বাংলাদেশ চীন বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, এই সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে গেছেন। কবে? 50 বছর পূর্তি উপলক্ষে গেছেন। কে গেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন। কোথায় গেছেন? চীনে গেছেন। কত দিনের জন্য গেছেন? 4 দিনের জন্য। কোন তারিখ থেকে? 25 থেকে 28 মার্চ। এই 4 দিন হয়েছে আর কি। কত দিনের জন্য গেছেন এটা? সরি, হচ্ছে 4 দিন হয়েছে সম্মেলনটা। এর মধ্যে 25 থেকে 28 মার্চ 2025 সাল, এই 4 দিন হয়েছে। এর মধ্যে সম্মেলন জায়গা ছিল হাইনান প্রদেশ। উনি হাইনান প্রদেশের হচ্ছে আপনার প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন। এখন যেমন উপদেষ্টা না বাংলাদেশে, ইন্টারিম গভর্নমেন্টের সব জায়গায় কিন্তু উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, এরকম না? তো উনি ছিলেন হচ্ছে হাইনান প্রদেশের উপদেষ্টা। কে ছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। সেই হাইনান প্রদেশেই হয়েছে। চীনের কোন প্রদেশ? হাইনান প্রদেশ। ঠিক আছে, হয়েছে কত তারিখ থেকে? 25 থেকে 28 মার্চ 2025 সাল। এবং তিনি কবে গেছেন দেখেন তো? তিনি গেছেন হচ্ছে 27 মার্চ। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সম্মেলনে যোগদান করেছেন 27 মার্চ। 27 মার্চ 2025 সাল। এখন 27 মার্চ উনি গেছেন, উনি যে হচ্ছে ওইখানে আপনার পিকিং বিশ্ববিদ্যালয়, চীনের যে পিকিং বিশ্ববিদ্যালয়, এখান থেকে 29 মার্চ, মানে সম্মেলন শেষ হয়ে গেছে 28 তারিখ, 29 মার্চ ওনাকে একটা সম্মাননা দেওয়া হয় 2025 সালে। কি সম্মাননা সেটা? ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। তাহলে কোথায় ডিলিট ডিগ্রি, কোথায় ডক্টরেট ডিগ্রি, এটা আমাকে মনে রাখতে হবে। কোন বিশ্ববিদ্যালয় দিয়েছে, কত তারিখে দিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমি একটু মার্ক করে দিলাম। ঠিক আছে, আপনারা এটা দেখে নেবেন, সুন্দর করে দেখে নেবেন। তাহলে কোন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর ডিগ্রি দিয়েছেন? পিকিং বিশ্ববিদ্যালয়। কোথাকার এটা? চীনের। কবে দিয়েছেন? 29 মার্চ দিয়েছেন। কেন দিয়েছেন? কোন উপলক্ষে দিয়েছেন? যে হচ্ছে আপনার চীনে যে সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এর সফরের মেয়াদকাল ছিল হচ্ছে আপনার 25 থেকে 28 মার্চ। এর মধ্যে উনি 27 মার্চ ওইখানে গেছেন, যার পরে 29 মার্চ তাকে ডক্টর ডিগ্রি দেওয়া হয়, পিকিং বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে এই ফোরামটা, এটা যদি আসবে না তাও বিএফএ সংক্ষেপে মনে রাখবেন যে বোয়াও ফোরাম ফর এশিয়া, এটাই মূলত। তারপর হচ্ছে অ্যানুয়াল কনফারেন্স 2025, এটা তো জাস্ট একটা পার্ট যে এই বছর হচ্ছে, এই জন্য আমরা অ্যানুয়াল কনফারেন্স 2025টাকে জয়েন করে দিলাম। এখানে হচ্ছে পরের বছর হলে দেখা যাবে অ্যানুয়াল কনফারেন্স 2026 এরকম ভাবে দিল। ঠিক আছে,
তারপর দেখেন এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন কবে, 29শে মার্চ। ভাষণ দেওয়ার পর ওনাকে আসলে বা ডক্টর ডিগ্রি পাওয়ার পর উনি ভাষণ দিয়েছেন, ঠিক আছে, তাহলে রিলেটেবল কিন্তু আমরা এইভাবে মনে রাখতে পারি। তারপর দেখেন, তারপরে স্লাইড দেখেন, এই যে সি জিনপিং, ঠিক আছে, এনার সাথে ওনার বৈঠক হয়, একটা বৈঠক হয়। এই বৈঠকটা হয় কবে, 28শে মার্চ। তাহলে উনি 27শে মার্চ গেছেন, 28শে মার্চ ওই সম্মেলনটা শেষ হয়েছে এবং ওই 28শে মার্চে ওনার সাথে বৈঠক হয়েছে। কার সাথে, শি জিনপিং এর সাথে। ইনি কোথাকার, ইনিও চীনের, ঠিক আছে। তারপর দেখেন কোন জায়গায় হয়েছে, চীনের বেইজিং এর। চীনের রাজধানী কি, বেইজিং। তাহলে চীনের রাজধানী যে বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপল, এই জায়গাটাই হয়েছে। তাহলে জায়গাটার নামটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং তারিখটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তারিখটাও গুরুত্বপূর্ণ, মনে রাখবেন কার সাথে সেটাও গুরুত্বপূর্ণ। তারপর দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করেছেন তার বিষয়বস্তু ছিল যে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ। তার মানে হচ্ছে অবকাঠামো এবং জ্বালানি বিনিয়োগ করবে, মানে হচ্ছে ইনভেস্ট করবে কোথাও, এবং হচ্ছে বাংলাদেশ 2.0 উৎপাদন ও বাজার সম্ভাবনা, ঠিক আছে। তারপরে সামাজিক ব্যবসা, যেটা আসলে সামাজিক ব্যবসার প্রবর্তক, ওই যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ ব্যাংকের, হচ্ছে আপনার ব্যাংক হচ্ছে ক্ষুদ্র ঋণ, মানে কৃষকরা যাতে ঋণ নিতে পারে। তো শুধু ইউনূস অনেকে বলতেছে এই জন্য তাকে শুরু থেকেই। তারপর দেখেন যুব উদ্যোক্তা ও 3-0 বিশ্বের ভবিষ্যৎ। 3-0 মানে কি, 3-0 দেখেন তার মানে হচ্ছে একটা জিরো তো হচ্ছে আপনার শূন্য দারিদ্র, ঠিক আছে, শূন্য দারিদ্র। আর একটা শূন্যতে কি, শূন্য বেকারত্ব। আর একটা শূন্যতে কি, শূন্য কার্বন নিঃসরণ। অনেকে আবার অনেক ব্যঙ্গ করেছেন যে হচ্ছে ইউনিসেফ 3-0 মানে হচ্ছে ফাদার অফ 3-0, এরকম কিছু অনেক ব্যঙ্গ করতেছেন অনেকে দেখেছি। তো যাই হোক, সেটা নিয়ে কথা না, কথা হচ্ছে যে 3-0 মানে কি, তার মানে উনি হচ্ছে ওনার হচ্ছে কি বলে ওনার তত্ত্ব আর কি, 3-0 বিষয়ক আর কি, 3-0 বিশ্বের ভবিষ্যৎ। তার মানে হচ্ছে ওনার যে প্রতিপাদ্য সেটা হচ্ছে শূন্য দারিদ্রকে শূন্যে নামিয়ে আনবে এবং হচ্ছে বেকারত্ব যাতে শূন্য নেমে আসে, এবং আরেকটা হচ্ছে কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনা। অর্থাৎ আমরা দেখা যায় এখন ঘরে ঘরে এসি ব্যবহার করতেছি, রেফ্রিজারেটর ব্যবহার করতেছি, গাছ কাটতেছি, যে সব মিলাই হচ্ছে বিভিন্ন ধরনের আপনার প্রাইভেট কার ব্যবহার করছি আমরা। তো সেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ হচ্ছে পরিবেশে, কালো ধোঁয়া, কার্বন মনোক্সাইড, মানে কার্বন রিলেটেড আর কি বিষাক্ত ধোঁয়া, সরাসরি কার্বন। তো এগুলো আসলে ওজোন স্তরের জন্য অনেক ক্ষতিকর, এবং এই ক্ষতির কারণে কি হচ্ছে, ওজোন স্তর যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের বড় বড় রোগ হচ্ছে, তারপরে হচ্ছে আপনার জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। যেমন দেখেন যদি তাপমাত্রা বাড়বে, কেন বাড়বে, ওজোন স্তর আমাদেরকে প্রোটেক্ট করে, সেই প্রোটেক্টর যখন নাই হয়ে যাবে তখন সরাসরি সূর্যের আলো পড়বে, অতিরিক্ত তাপের ফলে কি হবে, মেরু অঞ্চলের বরফ গলবে, তারপরে হচ্ছে ওইখান থেকে আপনার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, গলে যখন পানিটা আসবে সমুদ্রে তখন সমুদ্রের পানির লেভেলটা উঁচু হয়ে যাবে, উপকূলীয় অঞ্চল হচ্ছে বন্যা হবে, এরকম ধরনের অনেক জটিলতা সৃষ্টি হবে। তো এই সব যে বিষয়, তো কার্বন নিঃসরণকে যদি কমিয়ে না আনা যায় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য অনেক খারাপ। কারণ জানি আমাদের মতো হচ্ছে একটা মানে হচ্ছে উন্নয়নশীল একটা দেশ ডেফিনেটলি, তো এই উন্নয়নশীল দেশের পক্ষে আসলে মানে বন্যা হইলে, যে নোয়াখালীতে যে বন্যা হইলো মানে দক্ষিণবঙ্গের, ওই সময় তো দেখলাম দেশের কি অবস্থা। যদি আমরা সবাই সবার সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি, তারপরে হচ্ছে এরকম একটা দুর্যোগ হচ্ছে, তো বাংলাদেশের মতো দেশ মানে দেশের পক্ষে আসলে কষ্টকর না, আর্থিক অবস্থা তো হচ্ছে নিচে নামিয়ে আনবে। তো এই সব বিষয় বিবেচনায় যদি কার্বন নিঃসরণকে এখন থেকে কন্ট্রোল না করা যায়, যদি নিচে না নামিয়ে আনা যায়, তাহলে ভবিষ্যতে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ অনেক বেশি হবে, কারণ ক্লাইমেট চেঞ্জ অনেক বেশি হচ্ছে। তো কার্বন নিঃসরণকে শূন্যে আনতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে, গাছ লাগাইতে হবে, আমাদের পরিবেশ দূষণ করা যাবে না, প্লাস্টিক সমুদ্রে যে ফেলে আসা যাবে না। আমরা অনেকে সেন্ট মার্টিন ঘুরতে যেয়ে প্লাস্টিকের বোতল তো সব কিছু ফেলে আসবো, তারপরে হচ্ছে দেখা যাবে মাছ ওই প্লাস্টিকটি খাবে, তার শরীরে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক থাকবে, ওই খাবার আমরা আবার ওই মাছকে রান্না করে খাবো, তারপরে ওই মাইক্রোপ্লাস্টিক তখন তো মরবে না, মানে নষ্ট হবে না। তো নষ্ট যদি না হয় তাহলে আমাদের শরীরের জন্য, কিডনির জন্য অনেক বড় ক্ষতি করবে, মানে টোটালি হচ্ছে ডেট্রিমেন্টাল টু আওয়ার হেলথ। ওকে, সো হচ্ছে সবকিছু মিলায়ে এইটাই তার হচ্ছে 3-0 তত্ত্ব। এই বিষয়ে তার একটা বই আছে, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব বিষয়ক যে বইটা আছে ওইটা আপনারা ডিটেলসে পড়ে ফেলতে পারেন। তারপর দেখেন এই চুক্তি যে হয়েছে এখানে শি জিনপিং এর সাথে, তো এখানে চুক্তির ফলাফল হচ্ছে একটি চুক্তি, ঠিক আছে, একটি চুক্তি, মেইন একটা চুক্তি করেছে এবং 8টি সমঝোতা স্মারক। মানে হচ্ছে আমরা কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করলাম, তারা কিছু করলো, করে একটা সমঝোতা স্মারক আদান প্রদান হইলো বা স্বাক্ষর হইলো। বাংলাদেশ এবং চীন কোন কোন বিষয়ে আসলে এই একটা চুক্তি করেছে, এই যে একটা চুক্তি কোন কোন বিষয়ে করেছে, একটা হচ্ছে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা,
অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি। তাহলে একটা চুক্তি করেছে, 8টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এবং বাংলাদেশ আর চীনের মধ্যে যে একটা চুক্তি হয়েছে ওটা হচ্ছে অর্থনৈতিক আর একটা হচ্ছে কারিগরি সহযোগিতামূলক, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমরা মনে রাখবো, একটা হচ্ছে অর্থনৈতিক, একটা হচ্ছে কারিগরি সহযোগিতামূলক, ঠিক আছে। এবং কয়টা, একটা চুক্তি, সেই চুক্তিটা হচ্ছে এই সম্পর্কে, আর 8টা সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে। ওকে, তাহলে এখান থেকে মোটামুটি এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তারপর দেখেন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই যে পতাকা দেখতে পাচ্ছেন, তাহলে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সমঝোতা স্বাক্ষর হয়েছে সেটা সম্পর্কে আমরা এখন জানবো। এই স্বাক্ষরটা হয়েছে আপনার 24শে আগস্ট 2025। 15ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। এটাকে যারা অস্বীকার করবে তাদের আসলে কিছু বলার নাই, বঙ্গবন্ধুকে অস্বীকার করার কোনো ওয়ে আসে না, সে যে ধরনের রাজনৈতিক নেতা আসুক না কেন। তারপর দেখেন এই যে 24শে আগস্ট 2025 প্রথম একটা চুক্তি হয়, একটি চুক্তি হয়, আর 4টা সমঝোতা স্মারক হয়। এইখানেও সমঝোতা স্মারক, যেটাকে আমরা MOU বলতেছি না, MOU এর ফুল ফর্মকে আমরা এখন জেনে রাখি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ওকে, সমঝোতা স্মারক আর কি, ঠিক আছে। তাহলে এখানে একটা কর্মসূচি একটি কর্মসূচি স্বাক্ষর হয় কার সাথে, বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে। কবে হয় এটা হয় 24শে আগস্ট, ঠিক আছে। তারপর দেখেন চুক্তিতে কি বলা হচ্ছে, দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। মানে সরকারি যেসব কর্মকর্তা কর্মচারী আছে এবং যারা কূটনৈতিক পাসপোর্টধারী অর্থাৎ হচ্ছে পলিটিক্যাল লিডার, তাদের হচ্ছে পাসপোর্ট করা হবে না, ঠিক আছে, পাসপোর্ট করতে পারবে না তারা। তারপর এখানে যে সমঝোতা করা হয়েছে, এই যে আমরা দেখলাম যে একটি কর্মসূচি স্বাক্ষর হয়েছে, এবং এখানে যে সমঝোতা দুই দেশের মধ্যে কি বিষয় হয়েছে দেখেন, দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। মানে দুই দেশের বাণিজ্য বিষয়ক হচ্ছে জয়েন্টলি তারা কাজ করবে, ঠিক আছে। তাদের দেশের ওয়ার্কার আমাদের দেশের ওয়ার্কার একসাথে করে কাজ করবে। তারপরে কি, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, ফরেন সার্ভিস বৈদেশিক সহযোগিতা, ঠিক আছে। তারপরে কি হচ্ছে আপনার দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা, বাস যেটাকে আমরা বলছি, মানে হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা, ঠিক আছে, বাংলাদেশ সংবাদ সংস্থা। আর হচ্ছে এখানে APP হয়, ঠিক আছে, APP। তার মানে হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানের, এটা হচ্ছে বাংলাদেশের, ঠিক আছে। তাহলে এই যে দুইটা রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর কি, এই বার্তা সংস্থা এবং হচ্ছে একটা ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটা সহযোগিতামূলক সম্পর্ক, আর একটা হচ্ছে দুই দেশের বাণিজ্য বিষয়ক যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, এই সব কিছু নিয়ে আসলে হচ্ছে কার মধ্যে হয় দেখেন তো, একটা হচ্ছে বাংলাদেশের BIISS আর পাকিস্তানের হচ্ছে ISSI, এর মধ্যে একটা সহযোগিতা বা সমঝোতা যাই বলেন সেটা হয়। এখন এই যে BIISS এটার ফুল ফর্ম কি দেখেন, এখানে আমি লিখে দিয়েছি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, ঠিক আছে, স্ট্র্যাটেজিক স্টাডিজ। আর পাকিস্তানেরটা কি, তাহলে পাকিস্তানের যেটা, এটা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিস অ্যান্ড হচ্ছে স্টাডিজ অফ ইসলামাবাদ, ঠিক আছে। যেহেতু এটা পাকিস্তানের, এখানে রাষ্ট্র হচ্ছে আপনার ইসলামাবাদ। ওকে, তাহলে এই দুইটার মধ্যে আসলে এই বিষয়ক চুক্তি হয়েছে। এই চুক্তির মূল থিম কি দেখেন তো, একটা হচ্ছে স্বায়ত্তশাসন, ঠিক আছে, আমাদের দেশকে আমরা শাসন করবো আমাদের মতো করে, তারা তাদের মতো করবে। IR বলতে বুঝিয়েছে যে ইন্টারন্যাশনাল রিলেশন, যেটাকে আমরা এখানে যে ফরেন সার্ভিস একাডেমির কথা বলেছি। তারপর সিকিউরিটি, নিরাপত্তার বিষয়, এই সবগুলো নিয়ে আসলে এখানে সমঝোতাটা হয়েছে। তারপর দেখেন এখানকার কর্মসূচি কি ছিল, এই কর্মসূচি ছিল হচ্ছে এই যে এখানে আমরা লিখছি না, একটি কর্মসূচি স্বাক্ষর করা হয় 24শে আগস্ট। ওই কর্মসূচিটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতি বিনিময় কর্মসূচি, CEP। মানে CEP-র ফুল ফর্মটা আমরা এখন জেনে নিই। পিঙ্ক দিয়ে করলাম, আপনাদের যেহেতু পাকিস্তানের প্রতি অনেকের অ্যাট্রাকশন আছে, পাকিস্তানি মেয়ে, দেখেন কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, ঠিক আছে, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম CEP। তাহলে এই যে কর্মসূচিটা হয়েছে, সেই কর্মসূচিটা হচ্ছে এই, ওকে, এই কর্মসূচিটা হচ্ছে এই, আশা করি ক্লিয়ার। তাহলে একটা চুক্তি হয়েছে, 4টা সমঝোতা স্মারক হয়েছে। এর মধ্যে সমঝোতার বিষয়টা কি বললাম, সমঝোতাতে এই বিষয়গুলো বলা হয়েছে এবং এখানে আমি ডিসকাশন করেছি কার মধ্যে হয়েছে, BIISS এবং ISSI। ওকে, তারপরে স্লাইড আমরা দেখি। এখন দেখেন সম্প্রতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য বিদেশ সফর করেছেন। মানে আমরা আগেও জেনে আসতেছি যে হচ্ছে স্বাক্ষর করেছেন, এবং আমরা দেখলাম যে চীনে গেছেন তিনি হাইনান প্রদেশে, এবং হচ্ছে পরবর্তীতে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে তাকে হচ্ছে ডক্টর ডিগ্রি দেওয়া হয়েছে, সেখানে তিনি বক্তব্যও রেখেছেন। তারপর তিনি হচ্ছে শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন, কোন বিষয়ে করেছেন সেটাও জেনেছি। এখন আমরা দেখবো মালয়েশিয়ার সাথে তিনি কি করেছেন। দেখেন সফর হচ্ছে 11 থেকে 13 আগস্ট, তাহলে পাকিস্তানের সাথে কিন্তু 24শে আগস্ট
আগস্ট হচ্ছে পাকিস্তান, ঠিক আছে। তাহলে পাকিস্তান যাওয়ার আগে উনি মালয়েশিয়া গেছেন 11 থেকে 13 আগস্ট, ওকে 2025। এখানে কত দিনের সফর ছিল? 3 দিনের সফর ছিল। কত দিনের? 3 দিনের। ওকে, বৈঠক করেন কার সাথে? দেখেন তো, ডক্টর মোহাম্মদ ইউনূস আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছে আনোয়ার ইব্রাহিম। তাহলে প্রধান উপদেষ্টা আর প্রধানমন্ত্রী, ঠিক আছে, মালয়েশিয়ার সাথে। এখানে যে বৈঠকটা করেন, এখানে আলোচনার বিষয় ছিল যে সিন্ডিকেট মুক্ত কলিং ভিসা চালু, অর্থাৎ হচ্ছে এই দেশ থেকে সিন্ডিকেট ছাড়া, হ্যাঁ, হচ্ছে কলিং ভিসা দিবেন এবং এখানকার মানুষ যারা হচ্ছে বিদেশে যেতে চায় তারা হচ্ছে যাবে। এবং তারপর কি, অবৈধ প্রবাসী শ্রমিকদের বৈধতা প্রদান, অর্থাৎ এখন যারা বাংলাদেশ থেকে আছে, ইলিগালি আছে, কাগজপত্র ছাড়া, তাদেরকে বৈধতা দিতে হবে, ঠিক আছে। তারপর কি, ভুয়া কোম্পানিকে কোটা অনুমোদন না দেওয়া। ভুয়া অনেক কোম্পানি আছে না, যারা মানুষদেরকে নিয়ে যায়, অনেক টাকা পয়সা নেয়, পরে যে ওইখানে বিপদে ফেলে দেয়। তো এরকম যে ভুয়া কোম্পানি আছে তাদেরকে কোটা অনুমোদন না দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠকটা করেছেন। কার সাথে করেছেন? আনোয়ার ইব্রাহিমের সাথে। আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ওকে। তারপর দেখেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক ও নোট বিনিময় হয়। কি হয় তাহলে? সমঝোতা স্মারক মানে MOU, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, আর একটা কি, নোট বিনিময় হয়। এখন এই যে নোট বিনিময় হয়, তাহলে 5টা সমঝোতা হয়েছে এখানে। কয়টা? 5টা সমঝোতা, আর হচ্ছে 3টা নোট বিনিময় হয়েছে। এখন 3টা নোট বিনিময় কোন সম্পর্কে দেখেন তো, একটা লিখেছি, একটা হচ্ছে উচ্চশিক্ষা সম্পর্কে, ওকে। তারপরটা কি, কূটনৈতিক প্রশিক্ষণ সম্পর্কে, আর একটা হচ্ছে হালাল ইকোসিস্টেম, মানে হালাল রোজগার, হালাল উপার্জন, হালাল হচ্ছে ব্যবসা, এই টাইপ, ঠিক আছে, যাতে হচ্ছে পরিবেশ রক্ষা পায়, ইকোসিস্টেমটা ব্যালেন্স থাকে, ওকে। তারপরে দেখেন, মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি UKM, যেটাকে আমরা বলছি, এখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। তাহলে হচ্ছে মালয়েশিয়ার যে ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা হচ্ছে 13 আগস্ট, যেদিন লাস্ট দিন, ওই দিন হচ্ছে তাকে কি দিয়েছেন? ডক্টর ডিগ্রি দিয়েছেন। তাহলে ডক্টর ডিগ্রি কিন্তু চীন থেকেও, পিকিং বিশ্ববিদ্যালয় থেকেও তিনি পেয়েছেন। আবার এখান থেকে মালয়েশিয়ার যে ন্যাশনাল ইউনিভার্সিটি UKM, এখান থেকেও তিনি পেয়েছেন। এখান থেকে পেয়েছেন লাস্ট দিন, ওইখানে পেয়েছিলেন হচ্ছে আপনার 25 থেকে 28, 4 দিনে শেষ হয়ে গেছিল, 29 তারিখে পেয়েছিলেন। আর এখানে হচ্ছে লাস্ট দিনেই পেয়েছেন, ঠিক আছে, মালয়েশিয়ায়। তাহলে আশা করি যে এইভাবে করে দেখলে আপনাদের মনে থাকবে। তারপর দেখেন যুক্তরাজ্য, UK, ওকে, ওকে, UK। এখন এখানে সফর করেছেন, দেখেন তো, হচ্ছে আপনার এপ্রিল মে, মানে হচ্ছে যখন এপ্রিল মাসে আমাদের উপরে যে 185টা দেশের উপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করলেন, তো লাস্ট পর্যায়ে দেখা গেল যে আমাদের উপরে 20% শুল্ক আরোপ করা হইলো। তো ওই যে এপ্রিল মাস, এপ্রিলের পরে মে মাস, 28 থেকে 31শে মে 2025। তারপরে কিন্তু আগস্ট আসছে, মালয়েশিয়া গেছে সে, চীন গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে, তাহলে দেখেন 28 থেকে 31শে মে, তাহলে কয়দিন দেখেন তো, 28, 29, 30, 31, 4। আমি এখান থেকে কাউন্ট করি, এই জন্য এখানে আমার 4 হয়েছে, ওকে। তাহলে 4 দিন, এখানেও তিনি 4 দিনের একটা সফর করেছেন, 4 দিনের এই সফরকাল। এখন এই বৈঠকে যে বসেন, বৈঠকে বসেন কিসের উপরে? অর্থনৈতিক সহযোগিতার উপর বাড়তি নজর সহ নবীন দ্বিপক্ষীয় আলোচনা, ঠিক আছে, নতুন করে একটা দুই পক্ষের একটা আলোচনা হয়েছে। কি বিষয়ে? অর্থনৈতিক সহযোগিতার উপর বাড়তি নজর, যে কে কাকে কতটা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে, এটার উপরে একটা বাড়তি নজর, ওকে। তারপর দেখেন, তাহলে মে গেল, মেয়ের পরে কি, জুন মাস, 12 জুন 2025 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডের নাম কি? কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। কাকে দেওয়া হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কবে? 12 জুন 2025 সাল। তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। হচ্ছে এই যে অ্যাওয়ার্ডটা প্রদান করেন, এটা কে প্রদান করেন? ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এখন দেখেন, কিংস হারমোনি যে অ্যাওয়ার্ড, এটা হচ্ছে প্রথম যে লোকটা পেয়েছিলেন তিনি হচ্ছে বান কি মুন। কবে পেয়েছেন? 2024 সালে। 2025 সালের 12 জুন কে পেয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন। কার থেকে? ইংল্যান্ডের রাজা তৃতীয়, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস, মানে ইংল্যান্ড ব্রিটিশ একই। সো হচ্ছে কিংস হারমোনি যে অ্যাওয়ার্ড, এটা হচ্ছে যে প্রথমত বিজয়ী যিনি, তিনি হচ্ছে বান কি মুন, 2024 সালে পেয়েছেন। এই বান কি মুন আসলে কোন দেশের? কোন দেশের? এখানে হচ্ছে দক্ষিণ কোরিয়া, ওকে। ইনি জাতিসংঘের মহাসচিব ছিলেন এক সময়। তারপর দেখেন জাপান। তাহলে এখন জাপান সম্পর্কে জানি যে জাপানে তিনি কবে সফর করেছেন, দেখেন 28 থেকে 31শে মে। তাহলে এখানেও কিন্তু মে মাসে উনি গেছেন, দেখছেন, 28 থেকে 31শে মে এই সময়ে হয়েছেন, এর মধ্যে একদিন তিনি গেছেন। অ্যান্ড হচ্ছে জাপানেও এই সময়ে হয়েছে। কবে গেছেন দেখেন তো। এই বৈঠকের মূল উদ্দেশ্য কি দেখেন, বৈঠকে বসানো হচ্ছে 30তম, কততম? 30তম নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়া। তাহলে নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়া, এটা হচ্ছে এই বৈঠকের থিম, প্রতিপাদ্য, বা হচ্ছে ব্যানারে যেটা লেখা থাকে ওইটা। তারপরে এখানে অংশগ্রহণ করেন এবং জাপানের প্রধানমন্ত্রীর নাম কি? শিগেরু ইশিবার।
শিগেরু ইশিবার, এনার সাথে এই যে জাপানের প্রধানমন্ত্রী এনার সাথে একটা দ্বিপাক্ষীয় আলোচনা করেন। দ্বিপাক্ষীয় বলতে কি বোঝাচ্ছে? দুই পক্ষ, একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ আর একটা হচ্ছে আপনার যে শিগেরু ইশিবার তার পক্ষ। ইনি কি জাপানের প্রধানমন্ত্রী, তাহলে জাপানের প্রধানমন্ত্রীকে এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটাও আমরা মনে রাখবো। তারপর দেখেন তাহলে এখানে একটা আলোচনা করেছেন, এখানে তার কয়টা হয়েছে? 2টা সমঝোতা স্মারক। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কোথায় কয়টা সমঝোতা স্মারক, কোথায় কয়টা কি, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে মেইনলি জিকে। এখানে তো এখন আসলে কোনো ট্রিক্স দেওয়া সম্ভব না, তাই না? তো আপনাদেরকে এটা বারবার পড়তে হবে, যেটা মনে থাকবে না সেটা আপনারা লিখবেন। একবার হচ্ছে আপনার লেখা 10 বার পড়ার সমান। সো আপনারা যত বেশি লিখবেন তত আপনাদের ওটা স্থায়ী হবে। প্লাস পড়তে গেলে যে মনোযোগ থাকতেছে না, লিখতে বসেন দেখবেন থাকবে। তারপর দেখেন তাহলে 2টা যে সমঝোতা স্মারক হয়েছে আর 1 লক্ষ কর্মী নিয়োগ হয়েছে। জাপানের সাথে তাহলে আলোচনা হয়েছে দ্বিপাক্ষীয়। তারপর দেখেন জাপানের যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার, 2026 সাল পর্যন্ত জাপানে হচ্ছে শুল্ক ও কোটামুক্ত ভাবে আমরা প্রবেশ করতে পারবো। ওকে, কত পর্যন্ত? 2026 পর্যন্ত, তারপর আর পারবো না। তারপর দেখেন 30 মে 2025, তাহলে 31 মে পর্যন্ত হয়েছে। এখন 30 মে 2025 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি দেওয়া হয়েছে। তাহলে এতক্ষণ আমরা ডক্টর ডিগ্রি জানলাম অন্যান্য জায়গা থেকে, এখন জাপান থেকে কি পেয়েছেন? ডিলিট থেকে, জাপান ডিলিট। ওকে, কোন ইউনিভার্সিটি দিয়েছে? দেখেন সোকা ইউনিভার্সিটি। এটা কোথায়? টোকিও। জাপানের রাজধানী কি? টোকিও, তাই না? তাহলে জাপানের যে টোকিওতে যে সোকা ইউনিভার্সিটি, এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 30 মে কি দেওয়া হয়েছে? ডিলিট ডিগ্রি দেওয়া হয়েছে, ডিলিট ডিগ্রি। ওকে, ডিলিট ডিগ্রি। ওকে, আশা করি যে মনে থাকবে। তাহলে এখানে আমি একটু মার্কিং করে দিই আপনাদেরকে, ডিলিট দেওয়া হয়েছে কোন ইউনিভার্সিটি থেকে কত তারিখ, এটা খুবই সুন্দর করে মনে রাখবেন। তারপরে স্লাইড আমরা দেখি। দেখেন 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন 2025 সালে হয়েছে, ঠিক আছে? তাহলে এটা কবে হয়েছে? 2 থেকে 4 এপ্রিল, যে এপ্রিলে আমাদেরকে শুল্ক দিয়ে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একদম হচ্ছে চাপের মুখে রাখলেন ওই সময়। তাহলে 2 থেকে 4 এপ্রিল 2025 সালে হয়েছে। এই সম্মেলনটা কোথায় হয়েছে? ব্যাংকক, থাইল্যান্ডে। কোথায়? থাইল্যান্ডের ব্যাংককে। তাহলে বিমস্টেক থাইল্যান্ড কিভাবে মনে রাখবেন বলেন? কয়েকবার পড়বেন, তারপরে প্রশ্ন করবেন যে হচ্ছে এটা কোথায় হয়েছিল? থাইল্যান্ডের ব্যাংকক। থাইল্যান্ডের ব্যাংকক কি হয়েছিল? 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন 2025 হয়েছিল, ঠিক আছে? কত তারিখ থেকে কত তারিখ হয়েছিল? 2 থেকে 4 তারিখ। মানে আমি সবসময় আপনাদেরকে কিন্তু বলতে থাকি যে আপনারা যখন জিকে পড়বেন বেসিক্যালি আপনারা হচ্ছে মনে মনে পড়বেন না। 2 নম্বর কথা হচ্ছে ম্যাপ দেখে পড়বেন। এখানে আসলে ম্যাপ দেখার কিছু নাই। সো হচ্ছে প্রশ্ন করে করে পড়বেন। যেমন একটা লাইন পড়লেন, রিপিট আরেকটা কোশ্চেন করে নিজে আবার ওটার উত্তর দিলেন, না পারলেন আবার একটু দেখে নিলেন। এভাবে যদি আপনি করেন তাহলে আশা করি জিকে অনেকটা আত্মস্থ করতে পারবেন। অ্যান্ড এইটা যেহেতু হচ্ছে আপনার মনে রাখা অ্যান্ড প্র্যাকটিসের বিষয়, সো একবার পড়ে যদি আপনি রেখে দেন যে ইটস ওকে আমার তো হয়ে গেছে, তাহলে কিন্তু পসিবল না কোনো দিন মনে রাখা। আপনাকে রিভিশন দিতে হবে। প্রথম যদি আপনি পড়েন সেটা আপনার 10% মনে থাকবে, তারপর দ্বিতীয়বার পড়বেন একটু বাড়বে 25%, এভাবে করে পড়তে পড়তে একসময় আপনাকে 70% মনে থাকবে। আপনি পরীক্ষায় কখনো 100% আসলে দিতে পারবেন না, একটু মিসিং যাবেই। সো এটা হচ্ছে বিষয়। তো যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, আপনার পরিশ্রম, ডেডিকেশন সেটা অনুযায়ী আসলে আপনার রেজাল্ট আসবে, ঠিক আছে? তাহলে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে যান কবে? দেখেন তো 2 থেকে 4 এপ্রিল হচ্ছে, এখন 4 তারিখের আগের দিন 3 এপ্রিল 2025 সালে উনি যান। এখানে যাওয়ার পর যে সম্মেলনে যোগ দিয়েছেন 4 এপ্রিল শেষ, 4 এপ্রিলে উনি যোগ দিয়েছেন। যে উনি যোগ দেন নাই, যে একটু রেস্ট করেছেন বোধহয়। তাহলে 2 থেকে 4 এপ্রিল হচ্ছে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন হয়েছে 2025 প্রতিপাদ্য এখানে মানে ব্যানারে, এবং এখানে হচ্ছে আপনার 2 থেকে 4 এপ্রিল হয়েছে। 3 এপ্রিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, কোথায় হয়েছেন এটা? ব্যাংকক, থাইল্যান্ড। তো থাইল্যান্ডে যাওয়ার পর উনি একদিন রেস্ট করে 4 এপ্রিল এই সম্মেলনে যোগদান করেছেন, ঠিক আছে? এখানে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য দেন, সেই বক্তব্যটা কি হচ্ছে? বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরাম হোয়ার দ্য ফিউচার মিটস শীর্ষক ফোরামে, মানে কোথায় আসলে ভবিষ্যতে আমাদের কোথায় যাচ্ছি আমরা সেই বিষয়ে একটা বক্তব্য দেন। এইখানের প্রতিপাদ্য কি ছিল দেখেন তো? সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্মুক্ত বিমস্টেক। তাহলে প্রতিপাদ্যটা হচ্ছে এইটা। তারপর দেখেন ব্যাংককের যে সাংগ্রিলা হোটেলের নাম কি? সাংগ্রিলা হোটেল। যদি আপনাদের অনেক টাকা পয়সা থাকে আপনারা একবার ঘুরে আসতে পারেন, তাহলে বেশি মনে থাকবে। তো টাকা পয়সা আয় করার জন্য আপনাদেরকে প্রথমত পড়াশোনা করতে হবে, ভালো কিছু করতে হবে, অ্যান্ড হচ্ছে ভালো কিছু করতে পারলে আসলে টাকা জমাতে পারবেন, ইচ্ছে মতো ট্যুর দিতে পারবেন। সো পড়াশোনা করেন, ঠিক আছে? তারপর দেখেন ব্যাংককের যে সাংগ্রিলা হোটেল, এই হোটেলে প্রথমবারের মতো একটা বৈঠক করেন। কার সাথে করেন দেখেন তো? ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই যে ভিডিওটা আমরা দেখেছিলাম যে অনলাইনে ভাইরাল হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকছেন, তারপর নরেন্দ্র মোদী হচ্ছে
উঠে দাঁড়িয়েছেন এরকম, মানে এটা আসলে একটা গ্রিটিংসের একটা ওয়ে, লাইক হচ্ছে একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা আসছেন, একটা দেশের প্রধান আসছেন, সো হচ্ছে সম্মান দেখানোর একটা ওয়ে, সো এটাকে অনেক বেশি কিছু ভাবার দরকার নেই। এখন যদি হচ্ছে নরেন্দ্র মোদী আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, তাহলে যখন তাকে দেখবে তখন ডক্টর মোহাম্মদ ইউনূসও দাঁড়িয়ে তাকে সম্মান করবে, এটা একটা সম্মান প্রদর্শনের ওয়ে, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে অনেক কিছু হইলো, তো মনে রাখার জন্য আসলে বললাম এটা কোথায় হয়েছিল, তাহলে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে। তাহলে নরেন্দ্র মোদীর সাথে প্রথমত সে মিট করেছেন, ঠিক আছে। তারপর দেখেন আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি নির্বাচিত হন কে, দেখেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস হন বাংলাদেশ থেকে, ওকে। তাহলে তো সভাপতি নির্বাচিত হইলে তাইলে তো উনি দাঁড়াবেই, রাইট, সমান দেখাবেই, কারণ একটা হচ্ছে বিমস্টেকের যে প্রধান সভাপতি তাকে তো হচ্ছে অন্যান্য সদস্যরা হচ্ছে সম্মান করবেই। তারপর দেখেন আন্তোনিও গুতেরেস হচ্ছে বাংলাদেশে সফর করেন, তাহলে আমরা এতক্ষণ জানলাম আমরা কোথায় কোথায় গিয়েছি। এখন হচ্ছে আন্তোনিও গুতেরেস বাংলাদেশে সফর করতে এসেছিলেন, মূলত উনি সফর করতে এসেছিলেন হচ্ছে আপনার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য, ঠিক আছে। তার মূল কারণ ছিল কি, কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প আছে এইটা পরিদর্শন করা। কত তারিখ, 14ই মার্চ 2025। তাহলে প্রথমত উনি আসছেন, দেখেন আন্তোনিও গুতেরেস হচ্ছে বাংলাদেশে সফর করতে আসছেন। এখন সফর করতে যে আসছেন কবে, দেখেন তো প্রথমবার উনি বাংলাদেশে এসেছিলেন কবে, 2018 সালের জুলাই মাসে, সেই রক্তাক্ত জুলাই, তাই না। তারপর দেখেন দ্বিতীয়বার আসেন হচ্ছে 13ই মার্চ 2025, এই বছর 2025 সাল, মানে 2025 সালের 13ই মার্চ উনি এসেছেন, ঠিক আছে, ঘুরতে এসেছেন, পরিদর্শন করতে এসেছেন বা সফর করতে এসেছেন। এখন এখানে যে আসছেন এটা হচ্ছে 4 দিনের একটা সফর ছিল, এবং আসার মূল উদ্দেশ্য ছিল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প আছে এই ক্যাম্প পরিদর্শন করতে, কারণ আমরা জানি যে আগে হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হচ্ছে আসলে মাদার অফ হিউম্যানিটি হচ্ছে আপনার উপাধি দেওয়া হয়েছিল রোহিঙ্গাদের যে আশ্রয় প্রদানের জন্য। তো এটাই মূলত এই জন্যই আসলে দেখতে আসছিল যে রোহিঙ্গা ক্যাম্প আসলে তাদের কীরকম ব্যবস্থা করা হয়েছে, তারা এখানে কতজন আছে, এই মানে হচ্ছে সার্বিক একটা বিষয়, এটাকে দেখার জন্য আসলে এসেছিলেন। এবং এটা হচ্ছে পরিদর্শন করেন হচ্ছে আপনার 14ই মার্চ 2025, মানে 13 তারিখে আসছেন, একটু রেস্ট করছেন, ওই যে বিমস্টেক সম্মেলনে যেমন যোগ দেওয়ার জন্য 3 এপ্রিল উনি ব্যাংককে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং 4 এপ্রিল যোগদান করেছেন, ওরকমভাবে আসলে আন্তোনিও গুতেরেস ইনি হচ্ছে আসছেন 13 তারিখে, এবং 13 তারিখে এসে 14 তারিখে এখানে আসলে পরিদর্শন করতে গেছেন। তো আন্তোনিও গুতেরেস যে হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে, মানে হচ্ছে আমরা জানি এখানে লিখে দিয়েছি যে নবম মহাসচিব কিসের, জাতিসংঘের। তো আন্তোনিও গুতেরেস এই যে জাতিসংঘের সাথে বাংলাদেশের যে একটা সম্পর্ক, এই সম্পর্কের 50 বছর হচ্ছে আর কি, ঠিক আছে, 2025 সালে, কারণ 75-এ হচ্ছে আপনার এখানে যোগদান করেছে, তার সম্পর্কের একটা 50 বছর হচ্ছে আপনার ওখানে 25 আর এখানে 25, 50 বছরের যে একটা পূর্তি, এই উপলক্ষে হচ্ছে ঢাকার গুলশানে, কোথায়, গুলশান পশ এলাকায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন। কোন হাউস, জাতিসংঘ হাউস, কোথায়, ঢাকার গুলশানে। এখন যদি গুলশান না থেকে ঢাকা থাকে তাহলেও কিন্তু হবে, ওই যে ওইখানে ঢাকার লেখায়, ঠিক আছে, মার্ক করে দিই। তাহলে এটা উদ্বোধন করেন কবে, 15ই মার্চ 2025। তাহলে উনি আসছেন কয়দিনের জন্য, 4 দিনের জন্য। 13 তারিখে আসছেন, 14 তারিখে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, এবং 15 তারিখে এই যে জাতিসংঘ হাউসকে উদ্বোধন করেছেন, ঠিক আছে। কোথায় এটা, ঢাকার গুলশানে। তাহলে দেখেন এখন প্রশ্ন আপনাদের জন্য, যে এটা উত্তরটা দেখবেন না, ঠিক আছে, ওকে। দেখেন সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজার, 4টা ভুল করে দিছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন কত তারিখে, দেখেন তো 13 তারিখে আসছেন কি জন্য, ওই ক্যাম্প পরিদর্শনের জন্য। তারপরের দিন বললাম যে একদিন রেস্ট করে সে পরিদর্শন করতে বেরিয়েছেন, তাহলে 13 তারিখ যদি আসে তাহলে কবে, 14ই মার্চ 2025, ওকে। এখন দেখেন তো উত্তরটা, ওকে ওকে। তারপরে স্লাইড আমরা দেখি। দেখেন সম্প্রতি 29শে মার্চ 2025 ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়, 29শে মার্চ, ওই যে হাইনান প্রদেশে যে একটা সম্মেলন হয়েছিল, ওইখানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছিলেন, ওই সময় আসলে পিকিং বিশ্ববিদ্যালয়ে 29শে মার্চ উনি একটা বক্তব্য রাখেন, এবং ওই দিন পিকিং বিশ্ববিদ্যালয় থেকে তাকে হচ্ছে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছিল, মনে আছে একদম প্রথমে। তাহলে এই সেই ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছিল। তারপরে স্লাইড দেখেন যে জাতিসংঘ বিষয়ক সাম্প্রতিক, এখানে আমরা জাতিসংঘ বিষয়ক এখন জানবো। দেখেন তো সবগুলো দেশের পতাকা দেয়, অর্থাৎ এই দেশ এখানকার সদস্য। দেখেন জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম যে অধিবেশন হয়েছে, আমরা জানি যে হচ্ছে অনেকগুলো পরিষদ আছে, 5টা না, তো এখানে হচ্ছে যে সাধারণ পরিষদ, এখানে আমরা জেনারেল অ্যাসেম্বলি যেটাকে বলছি, যে সাধারণ পরিষদে যে অধিবেশন ডাকা হয়, সবাই একসাথে আসে, একটা মিটিংয়ে আসে, যেমন আমরা হচ্ছে স্কুলে থাকতে অ্যাসেম্বলি করতাম, পিটি করতাম, রাইট। তো ওরকম আর কি। এই অধিবেশনটা কততম, 80তম অধিবেশন। এই অধিবেশনে হচ্ছে সভাপতি নির্বাচিত হয়েছেন, একজন সভাপতি নির্বাচিত হয়েছেন, কে হয়েছেন দেখেন তো, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তাহলে ইনি আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কোথাকার, জার্মানির। কে ছিলেন, আনালেনা বেয়ারবক,
তো ইনি ছিলেন, ইনি হচ্ছে আপনার 80তম অধিবেশন, সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনি হচ্ছেন আনালেনা বেয়ারবক। তো ইনি হচ্ছে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার মানে এখন উনি হচ্ছে সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি। ওকে, তারপর দেখেন প্রথম দিন বক্তব্য দেয় এখানে কে, ব্রাজিল। তারপর কে দেয়, যুক্তরাষ্ট্র। ঠিক আছে, প্রথমত দেয় ব্রাজিল, নেইমারের ব্রাজিল। তারপরে কে দেয়, যুক্তরাষ্ট্র দেয়। কে দেয়, যুক্তরাষ্ট্র। তাহলে আমরা মনে রাখবো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তারপর দেখেন বাংলাদেশ বক্তব্য দেয় কবে, দেখেন তো 26শে সেপ্টেম্বর। কবে, এই যে 26শে সেপ্টেম্বর 2025 যে বক্তব্যটা দেওয়া হয়েছে সাধারণ পরিষদে, এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। কে দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, তারপর দেখেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনিদের যোগদান ঠেকাতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ 80 জনের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তাহলে টোটাল কত জনের, 80 জন। ওই 80 জনের মধ্যে একজন হচ্ছে আপনার মাহমুদ আব্বাস। মাহমুদ আব্বাস কোথাকার প্রেসিডেন্ট, প্যালেস্তাইনের। ঠিক আছে, তাহলে এনাকে সহ টোটাল কত, 80 জনকে ভিসা দেয় নাই যুক্তরাষ্ট্র, আমেরিকা। ঠিক আছে, তারপর দেখেন বিশ্বের মহাসাগরগুলো রক্ষা ও সামুদ্রিক জীবন ক্ষতি মোকাবেলা বিষয়ক জাতিসংঘের চুক্তি, হাই সিস ট্রিটি। হাই সিস ট্রিটি, দেখেন হাই সিস, TREATY। ঠিক আছে, হাই সিস ট্রিটি। এখানে কি করা হচ্ছে যে আমরা সমুদ্রের যে পরিবেশ নষ্ট করি, সেখানকার জীব বৈচিত্র্য নষ্ট করি, ওভারঅল যে ক্ষতিটা করি এটা যাতে না করি, এই জন্য এখানে একটা ট্রিটি, একটা চুক্তি হয়েছে। ঠিক আছে, তারপর দেখেন রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর মোহাম্মদ ইউনূস কয় দফা প্রস্তাব উত্থাপন করেন, 7 দফা। তাহলে এই 7 দফা, কয় দফা, 7 দফা, এটা আমরা মনে রাখবো। এখন বলা হচ্ছে যে জাতিসংঘের যে এই যে বললাম 80তম অধিবেশন, যেখানে আনালেনা বেয়ারবক ছিলেন সভাপতি নির্বাচিত হয়েছেন। উনি ছিলেন সাবেক জার্মানির জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ এক্স। ওকে, তারপর দেখেন তাহলে এই যে সাধারণ পরিষদের যে অধিবেশন, এই অধিবেশনে যে বাংলাদেশ হচ্ছে আপনার বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের হয়ে আমি বলছি কে দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু এখানে বক্তব্য দিয়েছেন, টোটাল এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কতবার এখানে বক্তব্য দিয়েছেন, 2বার দিয়েছেন। প্রথমত এই যে 2025 সালে 26শে সেপ্টেম্বর তো একটা দিয়েছেন, এই যে দ্বিতীয়বার। এখন প্রথমবার কবে দিয়েছেন, দেখেন টোটাল হচ্ছে 2বার, এখানে দেখেন লেখা 2বার। ঠিক আছে, তাহলে সাধারণ পরিষদে ভাষণ দেন কবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কতবার দেন, 2বার দেন। একটা হচ্ছে আপনার 26শে সেপ্টেম্বর 2025 তো দিয়েছেন, আর যে প্রথমবার, তাহলে এটা হচ্ছে কিন্তু দ্বিতীয়বার। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয়। আর প্রথমবার কি দেখেন তো, 27শে সেপ্টেম্বর 2024। ওকে, হয়তো ফ্রেমের বাইরে চলে গেছি, দেখেন ওইখান থেকে দেখেন, তাহলে 27শে সেপ্টেম্বর 2024, একটা বাংলা একটা ইংরেজি, সো প্লিজ সরি, মাফ করে দিয়েন আমাকে। তারপর দেখেন জাতিসংঘ বিষয়ক যে সাম্প্রতিক আরো বিষয়, সেটা হচ্ছে হামাস মুক্ত। হামাস, ঠিক আছে, হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিনের যে হচ্ছে আপনার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা প্রস্তাব করা হয়। এই প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদ, এই পরিষদে পাশ করা হয় কবে, 12ই সেপ্টেম্বর 2025। কবে, 12ই সেপ্টেম্বর 2025, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন হচ্ছে আপনার বক্তব্য রাখছেন তার আগে, এই যে 26শে সেপ্টেম্বর উনি বক্তব্য রাখছেন, তার আগে 12ই সেপ্টেম্বর এখানে পাশ করা হয়ে গেছে যে হামাস মুক্ত প্যালেস্তাইন কি করতে পারে, একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারে। এই বিষয়ে যে একটা প্রস্তাবনা উত্থাপন করা হয়, এটা পাস হয়েছে কবে, এটা 12ই সেপ্টেম্বর 2025। এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, আমি 3Sটা দিয়ে রাখছি। তারপর দেখেন এই যে একটা প্রস্তাব সাধারণ পরিষদে যে দেওয়া হয়েছে, এটা কয়টা দেশ এটাকে সমর্থন করেছে, 142টা দেশ। এখন আর বিরোধিতা করেছে কয়টা দেশ, 10টা দেশ। যারা ইসরায়েলের পক্ষের, আমেরিকা হচ্ছে ইসরায়েল, এদের পক্ষের যারা, সেরকম 10টা দেশ হচ্ছে এটা বিরোধিতা করেছেন এগেনস্টে। ঠিক আছে, আর ভোট দান করেনি, টোটালি নিউট্রাল থেকেছেন 12টা দেশ। আমার মনে হয় এগুলার মতো হারামি, নইলে হচ্ছে এরকম একটা গণহত্যার মতো বিষয়, এইগুলাকে দেখেও এত 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 বছর যাবত দেখেও এরা চুপচাপ, মানে এখনো নিউট্রাল আছে, মানে হচ্ছে জুলাই মুভমেন্টে যারা হচ্ছে এই মারপিট মেরে ফেলা দেখেও হচ্ছে চুপচাপ বসেছিল যে আমি তো কিছুই করি নাই, আমি তো কোনো দলের না। তো ওরাও কিন্তু কালপ্রিট, কারণ হচ্ছে কালপ্রিট মানে হচ্ছে জাস্ট আমি ওইভাবে মেনশন করতেছি না, বাট জাস্ট লাইক হচ্ছে আমার চোখের সামনে অন্যায় হচ্ছে, যদি আমি আমার ইসলাম ধর্ম অনুযায়ী দেখি, তাহলে কিন্তু যদি বলা হয়েছে যে যদি আপনি কোনো মাজলুম, অর্থাৎ যারা অত্যাচারিত হচ্ছে সেসব লোককে দেখেন, তাহলে অত্যাচারীকে অন্তত পক্ষে আপনি, যদি আপনার শক্তি থাকে তাহলে হাত দিয়ে, হাত না পারলে মুখ দিয়ে, মুখ না পারলে হচ্ছে মনে মনে ওইটাকে ঘৃণা করেন। তো সেই জায়গা থেকে কিন্তু এখানে তারা হচ্ছে ভোটই দেয় নাই 12টা দেশ, মানে এরা একটা নিমক হারাম, মানে এই যে মানবাধিকার করে, এটা যে মানবাধিকার পালনই করে না, এটা তো ক্লিয়ার নাকি। তাহলে দেখেন টোটাল হচ্ছে 142টা দেশ সমর্থন দিয়েছে, 10টা দেশ বিরোধিতা করেছে, আর 12টা দেশ হচ্ছে নিউট্রাল থেকেছে, কোনো ধরনের ভোট দেয় নাই, কিছু করে নাই। ওকে ফাইন। তারপর দেখেন ইসরায়েলের বিরুদ্ধে হচ্ছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। এখন মজার বিষয় হচ্ছে যে জাতিসংঘের প্রধান আসলে কারা, ওই তো আমেরিকা, তাই না?
তারাই তো পাওয়ারে। সো তারাই যখন পাওয়ারে, তারা তো হচ্ছে আসলে এই যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা তারা দেখতেছে, তারা খাবার পাঠাচ্ছে, কিন্তু আলটিমেট সলিউশন কি খাবার পাঠানো? তাদের একটা শান্তি, একটা বিবাদটা মিটিয়ে দেওয়া, তাদেরকে স্বাধীনভাবে স্বীকৃতি দেওয়া, বা ওইভাবে তাদেরকে বাঁচতে সব ধরনের সাপোর্ট করো, রাইট? কিন্তু তারা তা করছে না, জাস্ট খাবার পাঠাচ্ছে। মানে ক্ষুধা, মানে হচ্ছে ক্ষুধা নিয়ে না মরে খাবার খেয়ে মরো, কিন্তু মরো। আর আমরা সারা পৃথিবীতে হচ্ছে মানবতার বুলি আওড়াবো যে আমরা অনেক হ্যান ত্যান, আমরা হিউম্যান রাইটস মানে ঠিক করি, এগুলাকে সাপোর্ট করি, এগুলার পাশে দাঁড়াই, সারা দেশে হচ্ছে প্রোগ্রাম করে বেড়াবো, সেমিনার করে করে বেড়াবো, কিন্তু আসলে এইগুলাকে সাপোর্ট করব। তারপর দেখেন, জাতিসংঘের তদন্ত দল ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন, ঠিক আছে? অভিযোগ এখন আনছেন কেন? এতদিন তো আনার কথা। এটা আজকের ঘটনা না, অনেক আগের ঘটনা। তারপর দেখেন, জাতিসংঘের ভাষ্য মতে কি বলা হচ্ছে বা তথ্য মতে, গণহত্যার সংজ্ঞায় 5টা বিষয়কে উল্লেখ করা থাকে। কোন কোন 5টা বিষয় আমরা দেখবো এখন? 1 নম্বর হচ্ছে হত্যা, মেরে ফেলা, ঠিক আছে? তারপর একটা কি, শারীরিক ও মানসিক ক্ষতি। হ্যাঁ হচ্ছে, বাচ্চাগুলা পর্যন্ত ট্রমাটাইজ, তারা তো শারীরিক ক্ষতিও হচ্ছে, তাদের মানসিক ক্ষতিও হচ্ছে। তারপর কি, জন্ম প্রতিরোধক, তারা তো বিয়ে শাদী করতে পারতেছে না। রিসেন্ট দেখলাম যে একসাথে 51টা না 52টা কাপল বিয়ে করছে, এটা অবশ্য গুড, কিন্তু হচ্ছে একটা দেশে যখন যুদ্ধ চলছে তখন তো আসলে ওরকম পসিবল না, রাইট? তারপর দেখেন, জনগোষ্ঠী ধ্বংস। হ্যাঁ, ধ্বংস করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, বোমা দিয়ে উড়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়িও থাকতেছে না তাদের। আজকের হচ্ছে আপনার কোটিপতি, সে 1 ঘন্টা পর হচ্ছে ভিখারি হয়ে যাচ্ছে পথের, তাই না? এবং শিশুদের জোরপূর্বক স্থানান্তর, ওইখান থেকে নিয়ে আসার কথা তো আমরাও বলছি, তাই না? তাহলে হচ্ছে এই 5টা যে কথা, এই 5টার মধ্যে 4টা কাজই ইসরায়েল করছে, 4টাই ফিল আপ করে ফেলছে, ঠিক আছে? তাহলে এই তথ্য মতে গণহত্যার সংজ্ঞার সাথে একদম মিলে যাচ্ছে। সো গণহত্যাকারী কোন দেশ? ইসরায়েল, এটা তো ক্লিয়ার। তারপর দেখেন, এই যে গণহত্যাকারী, এই আন্তর্জাতিক যে আইনের সবচেয়ে গুরুতর অপরাধ কি? গণহত্যা। তাহলে শাস্তি কেন হচ্ছে না? এ পর্যন্ত 3টি বড় ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক আদালত। কোন কোন 3টা? কোন 3টা বড় ঘটনা দেখেন তো? 1 নম্বর হচ্ছে 70 সালে কম্বোডিয়ায় সংখ্যালঘু চাম আর ভিয়েতনামি, মানে ভিয়েতনামের যে লোকজন, তারাও এখানে ছিল। কোথায় ছিল? কম্বোডিয়ায় ছিল। এদের উপরে হামলা করা হয় 70 সালে। একটা হচ্ছে সংখ্যালঘু চাম আর একটা হচ্ছে ভিয়েতনামি, এদের উপরে কম্বোডিয়ায় কি করা হয়? হামলা করা হয়। কবে? 1970 সালে। 2 নম্বর কি, 1994 সালে রুয়ান্ডায় তুৎসি জনগোষ্ঠী হত্যাকাণ্ড। রুয়ান্ডায় হত্যাকাণ্ড করা হয় কাদের? তুৎসি জনগোষ্ঠীকে। তারপর দেখেন, 94 এর পর 95 সালে কি করা হয়? বসনিয়ায় 8000 মুসলিম পুরুষ ও কিশোর হত্যা করা হয়। দেখছেন, মুসলিম বিরোধী কার্যকলাপ কিন্তু। তাহলে এই 3টা বিষয়কে তারা গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন 4 নম্বর তাহলে কি, ইসরায়েলের এই প্যালেস্টাইনের উপর যে কাজটা করতেছে, এটাই হচ্ছে 4 নম্বর। তাহলে এখান থেকে আসার মতো আসলে ওইটাই আছে, বা এরকম কোশ্চেন হবে না আশা করি। তারপরে আপনারা জেনে রাখেন, যেভাবে পড়িয়েছে আশা করি যে মনে রাখাটা ইজি হবে। তারপর দেখেন, 3য় জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন, এখানে কি কবে হয়েছে? এটা 9 থেকে 12 জুন হয়েছে 2025 সালে, ফ্রান্সের নিস শহরে। কোথায়? ফ্রান্সের নিস শহরে। কোন শহর? নিস শহর। তাহলে এটা কিন্তু আমরা খুব সুন্দর করে মনে রাখবো। আমি আবার বলছি, কিভাবে পড়বেন? 9 থেকে 12 জুলাই। কত তারিখ? 9 থেকে 12 জুলাই। কি হয়েছিল? যে হচ্ছে 3য় জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন হয়েছিল। 3য় জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন হয়েছিল কবে? 9 থেকে 12 জুন। কোথায় হয়েছিল? ফ্রান্সে হয়েছিল। কোন শহরে হয়েছিল? নিস শহরে হয়েছিল, ঠিক আছে? 9 থেকে 12 জুন 2025, আশা করি হচ্ছে মনে থাকবে। তারপর দেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? এখন এখানে কিন্তু আরেকটা প্রশ্ন হতে পারতো যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ পরিষদে কয়বার বক্তব্য দিয়েছেন? 2বার দিয়েছেন। এবং এখানে প্রশ্নে আসছে যে কততম অধিবেশনে আসলে উনি বক্তব্যটা রেখেছেন এবার, তাই না? তাহলে হচ্ছে আমরা জানি যে 80তম অধিবেশনে ওই আন্নালেনা বেয়ারবক যখন সভাপতি নির্বাচিত হয়েছেন। আন্নালেনা বেয়ারবকের পূর্ব পরিচয় কি? উনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কোথাকার? জার্মানির। ওকে, তারপরের স্লাইড আমরা দেখি, জাতিসংঘ সাধারণ পরিষদে এ পর্যন্ত কতজন নারী সভাপতিত্ব করেছেন বা সভাপতি হয়েছেন? 5 জন। কতজন? 5 জন। তারপর দেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদে এ পর্যন্ত যে 5 জন নারী সভাপতি হয়েছেন, তার মধ্যে প্রথম হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত। আমরা নাম শুনেছি না, বিজয়লক্ষ্মী পণ্ডিত? ইনি হচ্ছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী, যে জওহরলাল নেহেরু এনার বোন, ঠিক আছে? জওহরলাল নেহেরুর বোন, ঠিক আছে? বিজয়লক্ষ্মী পণ্ডিত, ইনি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন। কোন পরিষদের? সাধারণ পরিষদের। কোথাকার? জাতিসংঘের। কে? বিজয়লক্ষ্মী পণ্ডিত। তিনি কে? নারী। কিরকম? তার পরিচয় কি? তিনি হচ্ছে যে ভারতের যে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার বোন ছিলেন। আর বর্তমান যে নারী সভাপতি, তিনি হচ্ছে 5ম, মানে 5 নম্বর। আমরা জানি টোটাল 5 জন, তাহলে প্রথম গেলে বিজয়লক্ষ্মী পণ্ডিত, আর 5ম কে? জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক। ওকে,
তাহলে এখান থেকে আসার মতো এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। তারপর দেখেন এখানে অস্থায়ী সদস্য। এখন আমরা জানি যে নিরাপত্তা পরিষদের স্থায়ী আর অস্থায়ী সদস্য কত? স্থায়ী 5টা, অস্থায়ী 10টা। এর মধ্যে 5টা যে স্থায়ী, এই যে 5টা যে স্থায়ী, তার মধ্যে দেখেন কিভাবে মনে রাখবেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ঠিক আছে। তারপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোল্ড ওয়ার হইল, দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা হলো আমেরিকা, একটা হচ্ছে রাশিয়া, তাহলে রাশিয়া আসবে। তাহলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া। এখন রাশিয়ার পক্ষে ছিল চীন, ফ্রান্স ছিল এদের পক্ষে, বা নিউট্রাল ধরেন। তাহলে 5টা এইভাবে মনে রাখবেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপরে রাশিয়া এগেনস্টে ছিল, তারপর হচ্ছে চীন ছিল রাশিয়ার পক্ষে, ফ্রান্সটা নিউট্রাল। ওকে, এইভাবে করে 5টা স্থায়ী আমি মনে রাখবো। আর যে 10টা অস্থায়ী, তার মধ্যে দেখেন 25 থেকে 26 সাল মেয়াদে যারা যুক্ত হয়েছে নতুন করে, একেবারে নতুন যারা যুক্ত হয়েছে, তারা আমি হচ্ছে জাস্ট মনে রাখার জন্য জাস্ট পাপা বলছি, পাপা মানে পাকিস্তান, আর একটা হচ্ছে আপনার পানামা। এই যে পাকিস্তান, পানামা, তাহলে হচ্ছে পাপা লিখলাম, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এখানে যদি লিখি যে ডিগ্রি, ডিগ্রিকে লিখলাম ডিগ্রি, হ্যাঁ, মানে ডেনমার্ক আর গ্রিস। আচ্ছা হচ্ছে সোমালিয়া, যদিও এটা মিনিংলেস, আই মিন হচ্ছে এখানে আপনি ওরকম ভাবে মিনিংটা পাবেন না যে এটা কি বলে, সোমালিয়া, হ্যাঁ, বা সোমা। পাপা, পাপা মানে বাবাকে আমি ডাকছি যে ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি পেয়েছে, পেয়েছে, হ্যাঁ, ডিগ্রি পেয়েছে কে? সোমা, মানে সোমাতে সোমালিয়ায়। সোমা মনে করেন আপনার বোন, আপনি আমার বাবাকে ডেকে বলছেন পাপা ডিগ্রি পেয়েছে সোমা, ঠিক আছে, এরকম আর কি। তাহলে হচ্ছে পাকিস্তান, তারপরে পানামা, তারপর ডেতে হচ্ছে ডেনমার্ক, গ্রিতে হচ্ছে গ্রিস, আর হচ্ছে সোমাতে সোমালিয়া। এইটা হচ্ছে রিসেন্ট যে 5টা অস্থায়ী রাষ্ট্র নতুন করে যুক্ত হয়েছে 25-26 সালের মেয়াদে, সেটা হচ্ছে এই 5টা রাষ্ট্র। ওকে, অ্যান্ড আগে যেগুলো রয়েছে যে সিয়েরা লিওন সহ, এগুলো সিয়েরা লিওন আর কি, এগুলো সহ আরও যেগুলো আছে ওগুলো রিপিট হচ্ছে, কিন্তু এগুলো একদমই নতুন, ফ্রেশার, মানে এই জগতে ফ্রেশার। ওকে, তারপর দেখেন এই যে এই রাষ্ট্রগুলো হচ্ছে আপনার 1 জানুয়ারি 2025 থেকে দায়িত্বভার গ্রহণ করেছে, মানে তাদের সদস্য হিসেবে যেসব দায়িত্ব এখানে পার্টিসিপেট করা, অধিবেশনে অংশ নেওয়া, এগুলো হচ্ছে দায়িত্ব গ্রহণ করেছে। তারপর নিরাপত্তা পরিষদের যে স্থায়ীর কথা বললাম, স্থায়ী কী কী হতে পারে, এই যে নামগুলো কীভাবে মনে রাখবেন আমি তো বললাম। তাহলে টোটাল হচ্ছে আপনার অস্থায়ী হচ্ছে 10টা, সদস্য হচ্ছে স্থায়ী হচ্ছে 5টা, টোটাল হচ্ছে 15টা। এখন ওই 5টা তো স্থায়ী, ওটা তো কোনো পরিবর্তন হবে না, এই 5টা কোনো পরিবর্তন হবে না, হ্যাঁ, এটা সারা জীবনে এমনই থাকবে। আর যে 10টা অস্থায়ী, এরা হচ্ছে 2 বছর পর পর ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। মানে এখন হয়েছে এই 5টা রাষ্ট্র, তো 25 সালের শুরুতে তারা দায়িত্বভার গ্রহণ করেছে, 25-26 যাবে, 27-এ যে আবার নতুন করে আবার নির্বাচন হবে, 10 জন আবার পাল্টে আসবে, ঠিক আছে, এভাবেই চলবে। তারপর দেখেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে জুলাই মাসের সভাপতি হয়েছেন কোন দেশ? পাকিস্তান। এই বছর যে জুলাই মাস, এই জুলাই মাসের জন্য সভাপতি হয়েছে পাকিস্তান। এটা গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। এইটা স্থায়ী, অস্থায়ী এবং বর্তমানে নতুন কোন 5টা দেশ এখানে যুক্ত হয়েছে, এইটা, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। তারপরে এটার মেয়াদ কতদিন থাকে? 2 বছর থাকে, ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়। এই যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হলো বাংলাদেশ। মানবাধিকার কাউন্সিল মানে মানুষের যে রাইটস, আমরা এইসব বিষয়ে একটা কাউন্সিল আছে, সেই কাউন্সিলের সদস্য হয়েছে বাংলাদেশ, ঠিক আছে। কবে হয়েছে দেখেন, এশিয়া প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ 160টি দেশের ভোট পেয়ে, কয়টা সর্বোচ্চ ভোট কত পেয়েছে বাংলাদেশ? 160টা। কোন মেয়াদে? 23 থেকে 25, 2023 সাল থেকে 25 সাল, এই মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল যেটা, এখানে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ, ঠিক আছে। তাহলে 23 থেকে 25 মেয়াদে বাংলাদেশ যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হয়েছে, এটা কতটা ভোট পেয়ে? সর্বোচ্চ 160টা। সর্বোচ্চ কতটা ভোট? 160টা ভোট। ওকে, তাহলে হচ্ছে 2025 সালের জন্য বাংলাদেশ কি নির্বাচিত হয়েছে দেখেন তো? এই কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। তাহলে 23 থেকে 25 মেয়াদে আমরা হয়েছিলাম সদস্য। এখন 25 সালে এসে আমরা বাংলাদেশ কি হিসেবে নির্বাচিত হয়েছে? ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছি। তারপর দেখেন এর আগে 19 থেকে 21 সাল এবং 15 থেকে 17 সাল, এই 2টা মেয়াদে মানবাধিকার কাউন্সিলের যে সদস্য, এটা নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। তার মানে এটা হচ্ছে কত নম্বরের সদস্য হয়েছে সে? 3 নম্বরে, তৃতীয়বারের মতো, তৃতীয়বারের মতো। ওকে, তাহলে এটা মনে থাকবে আশা করি। তাহলে 19 থেকে 21 একবার হয়েছে, তারপরে 15 থেকে 17, মানে শুরুটা কত? ফার্স্ট কত? প্রথম এটা 15 থেকে 17, দ্বিতীয় হচ্ছে 19 থেকে 21, তৃতীয় হচ্ছে আপনার 23 থেকে 25। দেখেন তো মাঝখানে কিন্তু গ্যাপ আছে, 15 থেকে 17, 18, 19 গ্যাপ, তারপর হচ্ছে 19 থেকে 21, 22, 23, 23-এ মানে মাঝখানের একটু গ্যাপ। সো তৃতীয়বারের মতো হয়েছে ওইটা। 25 সালে এসে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হয়েছে। তাহলে কখন সদস্য কখন প্রেসিডেন্ট, এটা আমরা মনে রাখবো, যদি বাই চান্স কোশ্চেনে চলে আসে আমরা অ্যান্সার করতে যাতে পারি। তারপর দেখেন
আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা আইএমও, এই যে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, এই যে আইএমও এর ফুল ফর্মটা আমরা জেনে রাখবো। আইএমও এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। ওকে, এখানের এটা সদর দপ্তর কোথায় দেখেন তো, লন্ডন, যুক্তরাষ্ট্র। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে ইউরোপ আমেরিকা, মানে ইউরোপের রাষ্ট্রগুলো নইলে আমেরিকা, এদিকে কোথাও কিন্তু এরকম আমরা দেখবো না আসলে। তারপর দেখেন আইএমও যেটা, এটা সদস্য দেশ কয়টা, 175টা। কয়টা সদস্য, 175। তাহলে এখানে মনে রাখার মতো হচ্ছে সদস্য দেশ কয়টা, হ্যাঁ এটা মনে রাখার মতো। এর সদর দপ্তর কোথায়, লন্ডন, যুক্তরাজ্য। এর ফুল ফর্ম কি, এখান থেকে প্রশ্ন আসার মতো কি ফুল ফর্ম, ঠিক আছে। সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা আইএমও এর সি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে। কাউন্সিল সদস্য, তাহলে সদস্য নির্বাচিত হয়েছে কোন ক্যাটাগরিতে, সি ক্যাটাগরিতে। তাহলে এই সবগুলো মনে রাখার মতো। এখানে যে রেড মার্ক করা আছে, রেড ফ্ল্যাগ, এটাকে বলতেছে আমাকে মনে রাখো, অ্যাটেনশন দাও একটু। তাহলে আমরা একটু দেখি, হ্যাঁ। 20শে জুন 2025 সাল দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 56তম দেশ হিসাবে, দক্ষিণ এশিয়ার প্রথম আর বিশ্বের মধ্যে কততম, 56তম দেশ হিসাবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হয় বাংলাদেশ। কোথায় যুক্ত হয়েছে, জাতিসংঘ পানি কনভেনশন। এখানে হচ্ছে আপনার দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এবং সারা পৃথিবীর মধ্যে 56তম দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশন যেটা হয়েছে, এখানে বাংলাদেশ যুক্ত হয়েছে। ওকে, তাহলে হচ্ছে এটাকে একটু অ্যাটেনশন কিন্তু দিতে হবে আপনাদের। এটা আপনারা একটু মনে রাখবেন, কত তারিখ, 20শে জুন 2025, যেহেতু সব এই বছরের, সো আমাদেরকে সবগুলোই মনে রাখতে হবে, যে কোনোটাই এসে যেতে পারে। তারপর দেখেন জাতিসংঘ ঘোষিত বর্ষ 2024 সালকে বলা হয়েছিল ইন্টারন্যাশনাল ইয়ার্স অফ ক্যামেলিডস, মানে হচ্ছে উট বিষয়ক, যে উট কতটা গুরুত্বপূর্ণ, উটের উপকারিতা কি, উট কীভাবে সার্ভাইভ করে, এইসব বিষয়। এই জন্য হচ্ছে 2024 সাল। এখন আমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চলতি বছর এবং হচ্ছে 26-27, তাই না। তো এইখানে যেটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে আপনার আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর সমবায় বর্ষ, বা হচ্ছে আপনার কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ হচ্ছে কত কত সাল, 2025 সাল, ঠিক আছে, জাতিসংঘ ঘোষণা করে দিয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল ইয়ার্স অফ ক্যামেলিডস যখন বলবে, এটা হচ্ছে 2024 সালের ঘোষণা অনুযায়ী কার, জাতিসংঘের। 2025 সালে কি বলা হয়েছে, জাতিসংঘ শান্তি ও আস্থা বছর, শান্তি ও আস্থা বছর সমবায় বর্ষ, ঠিক আছে, সমবায় বর্ষ। আর একটা কি, কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ 2025। 26-এ কি, টেকসই উন্নয়ন, তাহলে হচ্ছে টেকসই উন্নয়ন, স্বেচ্ছাসেবক বর্ষ, নারী কৃষক বর্ষ, তাহলে টেকসই উন্নয়ন বললে 26। যখন আন্তর্জাতিক শান্তি ও আস্থা আসবে তখন হচ্ছে 25। 27 আসলে হচ্ছে পর্যটনে টেকসই উন্নয়ন ও স্থিতিস্থাপক বর্ষ। তাহলে হচ্ছে আবার মনে করি, যদি ক্যামেলিডসের কথা বলে, মানে উটের কথা বলে, তাহলে হচ্ছে 2024। 2025-এ হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও আস্থা, 2026-এ হচ্ছে আপনার টেকসই উন্নয়ন, 27-এ হচ্ছে আপনার পর্যটন শিল্প, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমরা মনে রাখবো, কোনটা কিসে, একটা জাস্ট ট্রিক, শুধু একটুখানি মনে রাখলেই হবে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর কোনটা দেখছেন, তাহলে শান্তি ও আস্থা 25 ছিল না, 2025 সাল। তাহলে 24 বললে উট, 24-এ উট ক্যামেলিডস, তারপর হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও আস্থা হচ্ছে 25। 26-এ কি ছিল, টেকসই উন্নয়ন, আর হচ্ছে আপনার 27-এ কি, পর্যটন। ওকে, তাহলে এইভাবে করে আমরা মনে রাখবো, জাস্ট একটু টুকে রাখবেন, নোট করে রাখবেন, যাতে আপনি রিভিশনের সময় শুধুমাত্র এতটুকু মনে করেই আপনার হয়ে যায়। তারপর দেখেন ইউনেস্কোর যে 43তম সাধারণ পরিষদের সভাপতি, ইউনেস্কোর এখন কিন্তু জাতিসংঘ না, খেয়াল করতে হবে, জাতিসংঘ না, জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা ইউনেস্কো। এইখানকার যে 43তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে, এখানে হচ্ছে আপনার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এই যে ছবি, সুন্দর করে দেখেন ছবিটা, খন্দকার এম তালহা, ইনি কে, ইনি একজন বাংলাদেশি। এনার পরিচয়, ইনি হচ্ছে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত। ইনি হচ্ছে কোথাকার সভাপতি নির্বাচিত হয়েছে, ইউনেস্কোর 43তম সাধারণ পরিষদের সভাপতি। 43তম সাধারণ পরিষদের সভাপতি, কততম, 43তম। কিসের, সাধারণ পরিষদের, কোথাকার, ইউনেস্কোর। ইউনেস্কো কি, জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা। তারপর দেখেন জাতিসংঘের যে নির্বাহী পর্ষদ না, এই যে জাতিসংঘের নির্বাহী পরিষদের 222তম অধিবেশনের ভোটে নির্বাচিত হয়েছেন, কততম দেখেন তো। তাহলে হচ্ছে আপনার 43তম যে সাধারণ পরিষদ হয়েছে, এই পরিষদের সভাপতি হয়েছেন হচ্ছে আপনার এই খন্দকার এম তালহা। এটা কততম অধিবেশন ছিল, এই কততম অধিবেশনে এই ভোটে নির্বাচিত হয়েছে, 222, ঠিক আছে। তারপরে দেখেন গ্লোবাল নর্থ আর গ্লোবাল সাউথ কি। গ্লোবাল নর্থ হচ্ছে যেসব রাষ্ট্রগুলো রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অনেকটা সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র, সেগুলোকে আমরা গ্লোবাল নর্থ বলছি। এবং গ্লোবাল সাউথ হচ্ছে যেসব রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে, রাজনীতিতে হচ্ছে পিছিয়ে থাকে, যাদেরকে অন্যরা ডোমিনেট করে, এরকম রাষ্ট্রগুলো হচ্ছে গ্লোবাল সাউথ। সো বাংলাদেশ হচ্ছে একটা গ্লোবাল সাউথ, অ্যান্ড হচ্ছে ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো হচ্ছে গ্লোবাল নর্থ, ফ্রান্স, আমেরিকা, যুক্তরাজ্য, এগুলো। ওকে,
এখন হচ্ছে আমরা এইখানে গ্লোবাল নর্থ আর গ্লোবাল সাউথের একটু কিছু একটা ক্লাসিফিকেশন বলেন, হচ্ছে আপনার দুইটার মধ্যে পার্থক্য বলেন, যাই বলেন এটা আমরা জানছি। দেখেন প্রথমত হচ্ছে অর্থনৈতিক দিক কেমন থাকবে, যেটা গ্লোবাল নর্থ মানে হচ্ছে এটা হচ্ছে আপার, মানে বড় আর কি, মনে করেন বিয়োগ করলে কি কমে না, তার মানে হচ্ছে এটা লোয়ার ক্লাস। ওকে, তো অর্থনীতির দিক থেকে দেখেন উন্নত অর্থনীতি, শিল্পায়িত থাকবে, উচ্চ আয়, বেশি আয় থাকবে। আমরা এখন কিন্তু হচ্ছে উচ্চশিক্ষার জন্য আইএল টেস্ট করে হচ্ছে আমরা কোথায় যাই, ইউরোপ যাই, আমেরিকা যাই। তো এখানে হচ্ছে উচ্চ আয় কিসের জন্য যাই, সব দিক থেকে আমরা উন্নত জীবনযাত্রা উপভোগ করতে পারবো, জীবনযাপন করতে পারবো উন্নতভাবে, প্লাস হচ্ছে আমাদের আয় থাকবে বেশি, সব দিক দিয়ে একটা স্ট্যান্ডার্ড হাই লেভেলের। কিন্তু হচ্ছে আমরা যেখানে আছি এটা হচ্ছে অপেক্ষাকৃত অনুন্নত, কম শিল্পোন্নত। ঠিক আছে, তারপর শিল্প প্রযুক্তির দিক দিয়ে যদি বলেন তাহলে গ্লোবাল নর্থে হচ্ছে আপনার উন্নত প্রযুক্তি থাকবে, উৎপাদনশীলতা বেশি থাকবে, বেশি বেশি উৎপাদন করবে তারা, তুলনামূলক কম উন্নত থাকবে, প্রযুক্তি শিল্পায়ন কম হবে গ্লোবাল সাউথে। তারপর অঞ্চল দেখেন কোন কোন অঞ্চল, এইটাই আসলে মেইনলি গুরুত্বপূর্ণ, এটাই আসলে মনে রাখার জন্য আমি বেশি জোর দিব, সেটা হচ্ছে কোন কোন অঞ্চল। ঠিক আছে, দেখেন ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, এই রাষ্ট্রগুলো হচ্ছে গ্লোবাল নর্থ। গ্লোবাল সাউথ কোনগুলো, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, ওশেনিয়া। লাতিন আমেরিকা মানে আমেরিকা মহাদেশের নিচের এই সাইডের রাষ্ট্রগুলো। ঠিক আছে, আর ওশেনিয়া মহাদেশ। তাহলে হচ্ছে আর রাজনৈতিক প্রভাবের দিক থেকে যদি দেখেন তাহলে হচ্ছে বৈশ্বিক যে রাজনীতি ও অর্থনীতি, এখানে তারা হচ্ছে প্রভাবশালী, রাজনীতিতেও তারা আগায়, অর্থনৈতিক দিক থেকেও তারা আগায়। আর হচ্ছে প্রভাব কম, ক্রমবর্ধমান ভূমিকা রাখছে, মানে আস্তে আস্তে এদের ভূমিকাটা বাড়ছে অর্থনীতিতে, কিন্তু হচ্ছে এদের প্রভাব, রাজনৈতিক প্রভাব অনেক কম। পটভূমি দেখেন, উপনিবেশ স্থাপনকারী উপনিবেশিক শক্তি, ওই যে বললাম তারা হচ্ছে আমাদেরকে শাসন করবে, অন্যান্য দেশকে শাসন করবে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেটাকে আমরা বলছি। আর আমরা কি গ্লোবাল সাউথ কি ঔপনিবেশিক শাসনের শিকার, স্বাধীনতা লাভ করছি পরবর্তীতে। তারপর দেখেন আন্তর্জাতিক ক্ষমতা, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, WTO, এসব জায়গায় কারা নেতৃত্ব দেয়, গ্লোবাল নর্থ। আর হচ্ছে গ্লোবাল সাউথে কি, G77, ব্রিক্স, এটাও কিন্তু মনে রাখার মতো, তাহলে এটাও আমরা মনে রাখবো, উপনিবেশ স্থাপনকারী কোনটা আর কারা হচ্ছে তাদের শিকার। উন্নয়ন কৌশলের দিক থেকে যদি দেখেন তাহলে জ্ঞান নির্ভর অর্থনীতি, জ্ঞানের উপর তারা ডিপেন্ড করে অর্থনীতির দিক থেকে, মানে হচ্ছে আপনার বুদ্ধিবৃত্তি কাজ করে বেশি আর আমরা কষ্ট করি, এরকম হচ্ছে বিষয়। পরিষেবা খাতে প্রাধান্য দেয়, আর এখানে কি আমরা কৃষি নির্ভর, শ্রম নির্ভর উৎপাদন এবং কাঁচামাল রপ্তানিমুখী, শ্রমের উপর নির্ভর করি, তারা টেকনোলজির উপর নির্ভর করে। ঠিক আছে, তারপর হচ্ছে মানব উন্নয়ন সূচক সাধারণত উচ্চ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক। ঠিক আছে, এটা হচ্ছে গ্লোবাল নর্থে কি বেশি উচ্চ, আর গ্লোবাল সাউথে কি মধ্যম বা নিম্ন। ওকে, তাহলে হচ্ছে এটা মোটামুটি পার্থক্য, এখানে আমি বেশি জোর দিয়েছি এটার উপরে, এটার উপরে, এটার উপরে। ঠিক আছে, তারপরে এখন আমরা প্রশ্ন দেখি যে নিচের কোন অঞ্চলটি গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। আমরা বলেছি নর্থ যারা তারা উন্নত, যারা সাউথ তারা কি অপেক্ষাকৃত নিচু। ঠিক আছে, তাহলে দেখেন তো গ্লোবাল নর্থ অঞ্চলটি গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত কোনটা, দেখেন তো ইউরোপ তো গ্লোবাল নর্থ উচ্চ, অস্ট্রেলিয়াও হচ্ছে উচ্চ, উত্তর আমেরিকা উচ্চ, লাতিন আমেরিকা হচ্ছে নিচু। এই যে আমি বললাম এখানে মনে করেন যে আপনার মহাদেশ, হ্যাঁ আমেরিকা মহাদেশে এটা, এখানে হচ্ছে আপনার আটলান্টিক, এখানে হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর। তো এটা আমরা জানি উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকায় এই যে কিছু রাষ্ট্র, এগুলোকে আমরা লাতিন আমেরিকা বলছি, পিছিয়ে পড়া এই লাতিন আমেরিকা, এটা তো উচ্চ গ্লোবাল নর্থ, এটা হচ্ছে গ্লোবাল সাউথ। অ্যান্ড এশিয়ার রাষ্ট্রগুলো ম্যাপ যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন, আটলান্টিক, প্রশান্ত, মাঝখানে আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকার মধ্যে হচ্ছে লাতিন আমেরিকা। ওকে, অ্যান্ড হচ্ছে এশিয়া, ইউরোপ তো এগুলো আপনার তো বোঝাইতে হবে না, এশিয়া, তারপরে ওশেনিয়া হচ্ছে নিচে। অস্ট্রেলিয়া আসলে ওশেনিয়া মহাদেশের একটা দেশ, ওশেনিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এখন আমরা অনেকে বলি যে অস্ট্রেলিয়া মহাদেশ, বাট নট লাইক দ্যাট। অস্ট্রেলিয়া হচ্ছে একটা রাষ্ট্র, একটা দেশ, আর মহাদেশ যখন বলবো তখন ওশেনিয়া। ওকে, আপনারা জিকে পড়তেছেন, আপনারা এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন আশা করি। অ্যান্ড হচ্ছে ম্যাপ নিয়ে বসবেন, তাহলে অনেকটা আপনার মনে রাখতে সুবিধা হবে, প্লাস যখন আপনি ভিজুয়ালি ওই বিষয়টাকে দেখবেন তখন আপনার ব্রেনে হচ্ছে আসলে কাজ করবে যে না ওই জায়গাটা দেখছিলাম, সো দ্যাট এইখানে মেবি কিছু একটা। ওকে, সো ম্যাপ দেখে দেখে পড়ার চেষ্টা করবেন, দেয়ালে ম্যাপ রাখবেন, ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে উঠে সবসময় আসলে যদি ম্যাপটা দেখেন, একটু তাকান, আপনার আই গেস কিছুটা হইলেও আপনার মনে থাকবে, মানে ওই আঁকানোটা তো মনে থাকবে, কোন একটা কিছু তো মনে থাকবে, এভাবে করে রাখবেন। ঠিক আছে, সবাইকে অনেক অনেক শুভকামনা, দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।